দেখতে শুনতে পাচ্ছো? বলো। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। ওকে, আজ আমরা আলোচনা করব সোশ্যাল মুভমেন্ট থেকে নারীবাদী যে মুভমেন্টটি আছে সেটি আলোচনা করব, এবং অবশ্যই সেটি ইন্ডিয়ান কনটেক্সটে। আমরা আমরা আলোচনা করেছি ওয়েস্টার্ন কনসেপ্টটি, নারীবাদের যে ওয়েস্টার্ন কনসেপ্ট আছে সেটি আলোচনা করেছি। বাট এই নারী সম্পর্কিত আলোচনায় আমরা আজ করব ইন্ডিয়ান কনটেক্সটে, যেটাকে এখানে আমাদের সিলেবাসে মেনশন করা হয়েছে সোশ্যাল মুভমেন্টের ক্যাটাগরিতে। তো সোশ্যাল মুভমেন্টের মধ্যে আমরা নারীদের যে মুভমেন্ট সেটাকে আমরা দেখে নেবো আজ। ঠিক আছে, চলে আসো। একটু বাংলায় ধরে ধরে বলছি, বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, কারণ এটা একটা বাংলা ভালো একটা বই ছিল, সেখান থেকে নোট করা হয়েছিল। এটাকে ইংরেজিতে করিনি আমি। যারা ইংলিশে আছো তাদেরকে ইংলিশে করে এটা দেওয়া হবে, বাট এটা বুঝে না। আমি ইংরেজি একটা মেটেরিয়ালসও তোমাদের দিয়েছি গ্রুপে, এটার সাথে সাথে সেটাও পড়তে পারো, সেটা খুব কাজে আসবে। বাট এই যেটা আমি এখন বলছি সেটার দিকে ধ্যান দাও, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে। কন্টেন্ট পুরো কনসেপ্টটাকে ইনফরমেটিভ ওয়েতে আমি এখানে নোট করেছি, বাট এই ইনফরমেটিভ থেকে আমি এটাকে কনসেপ্টে নিয়ে আসছি। ভালো করে শোনো, এবং এগুলোই সব পরীক্ষায় কমন এসেছে এবং আগামী দিনেও কমন আসবে। এবং পিওয়াই কিউজ যেগুলো আছে এটার পাশাপাশি যদি পিওয়াই কিউজগুলো দেখে নাও তাহলেই হবে, আর বেশি কিছু চিন্তা করতে হবে না এটা নিয়ে। চলে আসো প্রথম আমাদের নারীবাদী আন্দোলনের বেসিক আলোচনায়। তাহলে আমাদের ভারতবর্ষে যে মহিলাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি কি, ভারতবর্ষে নারীবাদী এই যে আন্দোলন, সেই আন্দোলনগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এটা স্বাধীনতার কিছু আগের সময় থেকে শুরু হয়েছে। যদিও এখানে কমপ্লিটলি সেটাকে নারীবাদ বলা যায় না, বা নারীবাদী যদি আমরা আন্দোলন বলি তাহলে বিশেষভাবে বলা যেতে পারে যে 1970s পর থেকে আন্দোলনগুলো বেসিক্যালি এমার্জ করেছে। তো ভারতবর্ষে তোমরা নারীবাদী আন্দোলনের কথা বললে 1970s পরেই তোমাকে এই প্রসঙ্গটিকে বা টাইম পিরিয়ডটিকে ধরতে হবে মোটামুটিভাবে বোঝার জন্য। এবং আমরা দেখতে পাবো যে এখনও মানে এই নারীবাদের যে প্রভাব বা নারীবাদী যে আন্দোলন, নারীদের যে আন্দোলন, তাদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন, সেই অধিকারের আন্দোলনগুলো এখনও কিন্তু জারি আছে। যেমন তোমরা রিসেন্ট দেখছো যেটা চলছে, দেশে চলছে, রাজ্যে চলছে, যে পশ্চিমবঙ্গের একটি নির্মম ঘটনাকে কেন্দ্র করে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে লাগাতার আন্দোলন চলছে আমরা দেখছি। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আসামে যেভাবে আন্দোলন চলছে, আসামেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা আন্দোলন সেখানেও কিন্তু রাস্তায় নেমেছে। তবে আন্দোলন না হলেও আমরা দেখতে পাচ্ছি, মানে সব আন্দোলন আবার অনেক সময় চোখে দেখা যায় না, কিছু আন্দোলন আবার সেখানে ভার্চুয়ালিও হয়। তো সেগুলোও আমরা আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্ট আন্দোলন বলতে কি বোঝাচ্ছি আমরা বা কী বুঝতে পারি আমরা, এবং তার ইম্প্যাক্টগুলো ইন্ডিয়ান পলিটিক্সে, ইন্ডিয়ান ডেভেলপমেন্টে এবং বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটিতে কীভাবে পড়েছে, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আসতে কীভাবে সক্ষম হয়েছে। তো আলোচনা আমরা অবশ্যই করব এগুলো নিয়ে, কিন্তু আমাদের শুরুতে একেবারে চলে যাওয়া প্রয়োজন আছে। শুরুতে কোথায় না, যখন থেকে আমাদের এই নারীবাদী আলোচনা শুরু হচ্ছে বলা যেতে পারে, আলোচনা বলবো না, ইনসিডেন্টগুলো যখন থেকে আলোচনা মাথায় আসছে। তো যদি তোমরা এখানে ওই খ্রিশ্চান দ্য পিজনের একটা বই আছে, এই বইটা 1405 সালে প্রকাশিত হয়েছিল, 1405 এটা প্রকাশিত হয়েছিল, যেখানে প্রথম নারীবাদীদের যে আধুনিক বক্তব্য আর্গুমেন্ট সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছিল। প্রথম আমরা ভিন্ডিকেশনস অফ রাইটস অফ উইমেনের নাম পড়েছি 1792-তে। অনেকে ওটাকেও বলার চেষ্টা করেন, বাট ইতিহাসবিদরা তারও অনেক পূর্বে, তারও 400 বছর পূর্বে আমরা দেখতে পাচ্ছি কি যে এই বইটিতে নারীবাদের আলোচনা কিন্তু খুঁজে পেয়েছেন। কি বইটির নাম? বইটির নাম হচ্ছে বুক অফ দ্য সিটি অফ লেডিস। বুক অফ দ্য সিটি অফ লেডিস। তো এই বইয়ে আমরা দেখতে পাবো নারীবাদের প্রথম আলোচনা কিন্তু উঠে এসেছে। এরপরে আমরা দেখতে পাবো নারীবাদের যে চর্চা গোটা বিশ্বজুড়ে যখন আলোচনায় আসলো, গোটা বিশ্বজুড়ে বলছি, শুধু ইন্ডিয়ান কনটেক্সট বলছি না, গোটা বিশ্বজুড়ে। কারণ গোটা বিশ্বে আমরা দেখতে পাবো যে এটা যখন নারীবাদের চর্চা হয়েছে বিশেষ করে উন্নত দেশগুলিতে, তখন আমরা দেখতে পাবো যে এটা আমাদের ইন্ডিয়ান ডিসকোর্সেও এটা কিন্তু ঢুকে গেছে। আমরা দেখতে পাবো যে ওয়েস্টে প্রথম এটার একটা
রোল দেখতে পাওয়া যায়। আমরা জানি যে এটা ম্যারি উলস্টনক্রাফটের হাত ধরে উঠে এসেছিল। তিনি যখন বইটা লিখেছিলেন, তিনি একটা বই লিখেছিলেন, জানো এগুলো নিয়ে ক্লাস হয়েছে তোমাদের পরীক্ষাতে, এই বইটির নাম একাধিকবার জিজ্ঞেস করেছে, কাজে এটা ভালো করে নোট করে নাও, এটা কিন্তু আগামী দিনে আবারও একাধিকবার আসবে। তো বইটির নাম হচ্ছে দ্য ভিন্ডিকেশনস অফ রাইটস অফ উইমেন। তিনি মেন বলেও একটা বই লিখেছিলেন। তো মেনটা আগে লিখেছিলেন, তারপরে তিনি উইমেনটা লিখেছিলেন। কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাবো যে তিনি নারীদের বিশেষ কতগুলো অধিকার নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকারগুলোকে, এবং সেই সময়কার যে প্রবলেমসগুলো সেগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। এবং তোমাদের রুশো পড়াতে গিয়েও আমি তোমাদের বলেছিলাম, ভিন্ডিকেশনস অফ দ্য মেরি উলস্টনক্রাফট পড়াতে গিয়েও আমি তোমাদের বলেছিলাম, বিশেষ করে তিনি নারীদের জন্য যে শিক্ষার কথা বলেছেন, তো সেই শিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে তোমাদের রুশোর প্রসঙ্গটা এনেছিলাম এবং বলেছিলাম যে রুশো যে ধরনের আধুনিক শিক্ষার কথা বলেছিলেন, পুরুষদের যে শিক্ষার কথা বলেছিলেন, ঠিক একই ধরনের শিক্ষা তিনি মহিলাদের জন্য কিন্তু মহিলাদের একই ধরনের শিক্ষার কথা তিনি বলেননি। ফলে তিনি গোটা বিশ্বজুড়ে সেই সময় নিন্দিত হয়েছেন, এবং প্রথম নিন্দাটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন ম্যারি উলস্টনক্রাফট। তো যাই হোক, আমরা দেখতে পাবো যে এখানে তিনি সেই সমস্ত আর্গুমেন্টসগুলোর সমালোচনা করেছেন এবং মহিলাদের যে অধিকার, মহিলাদের যে সেই সমস্ত বেসিক নিডসগুলো, সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে যদি ঢোকো, তাহলে তোমরা দেখতে পাবে যে রবীন্দ্রনাথ, বিশেষ করে প্রসিদ্ধ যে ব্যক্তি, আমাদের জানো যে কবি, তার রচনার মধ্যেও আমরা পাই তিনি এখানে সীমা স্বর্গের ইন্দ্রাণীর কথা বলেছেন। মেয়েদেরকে তিনি সীমা স্বর্গের ইন্দ্রাণীর সঙ্গে তুলনা করেছিলেন, কারণ মহিলাদের এই ধরনের বিশেষ কিছু রোল তিনি ইন্ডিয়ান হিস্ট্রিতে অবশ্যই নোটিশ করেছিলেন। সেই রোলগুলোর মধ্যে এই রোল মডেল কিছু যারা ছিলেন সেই সময় ইতিহাসে, যাদেরকে তিনি সীমা স্বর্গের ইন্দ্রাণী বলেছিলেন, এই সীমা স্বর্গের ইন্দ্রাণীদের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী যিনি ছিলেন, জানো তোমরা, যে সেখানে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, সেখানে তিনি পুরুষের বেশ ধারণ করে, যেটাকে সেই সময় বলা হতো পুরুষের বেশ, তো পুরুষের বেশ ধারণ করে আমরা দেখেছি যে তিনি কি করছেন না, খুব সুন্দর যুদ্ধ সেখানে কিন্তু চালিয়ে গেছেন, এবং ব্রিটিশদের খুব হতচকিত করেছিল এই বিষয়টি যে একজন বেটো খাটো একটি পুরুষ এত সুন্দর ফাইট করছে কি করে, এত ভালো দক্ষতা সে কোথায় শিখলো, যুদ্ধ কৌশল সে কোথায় শিখেছে। যাই হোক, আমরা দেখেছি শেষ পর্যন্ত যদিও পরাজিত হতে হয়েছে, বাট আমরা দেখেছি যে হ্যাঁ, যুদ্ধ বেশ ভালো রকমভাবেই তিনি চালিয়ে গেছেন, অস্ত্র হাতে নিয়ে ঘোড়ার পিঠে। এরপরে আমরা দেখতে পাবো মা শারদামণির কথা বলা যেতে পারে। জানো যে রামকৃষ্ণ বেলুর মঠে আমরা গেলে মা শারদার আমরা সেখানে আমরা সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। তো মা শারদামণির কথা বলা যেতে পারে, তিনিও বেশ ডেভেলপমেন্ট কিছু নিয়ে এসেছিলেন। স্বর্ণকুমারী দেবীর কথা বলা যেতে পারে, তরু দত্তের কথা বলা যেতে পারে, নটি বিনোদিনীর কথা বলা যেতে পারে, আশালতা সিংহ, সাহানা দেবী, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগিনী নিবেদিতা, মানকুমারী বসু, এই সমস্ত মহিলাদের কথা বলা যেতে পারে যারা ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন আমাদের নারীদের অবস্থার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে। এই নামগুলোকে আমরা বলতে পারি কি যে এই নামগুলোকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে কথা মতো আমরা এদেরকে বলতে পারি যে এরা হচ্ছে সীমা স্বর্গের ইন্দ্রাণী। এই সীমা স্বর্গের ইন্দ্রাণী বলতে তিনি সেই সময় যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে যারা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও, বিভিন্ন রেসিস্ট্যান্স সত্ত্বেও যারা সেই সময়ে এত বড় আন্দোলন করেছিলেন ন্যায়ের পক্ষে, তাদেরকে তিনি এখানে সীমা স্বর্গের ইন্দ্রাণী বলেছিলেন, সীমা স্বর্গের ইন্দ্রাণী। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে তিনি একটা উচ্চ আসন এদেরকে কিন্তু প্রদান করেছিলেন। এরপরে তোমরা যদি একটুখানি আরও ইতিহাসের দিকে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা দেখতে পাবে আরও পুরনো ইতিহাসে যদি যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে যে নারীদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, মানে নারীদের যে অবস্থা, মানে এই অবস্থা রিলেটেড যদি তোমরা একটু ইতিহাসটাকে খুঁজে দেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে মহিলারা আমাদের যে বৈদিক যুগ ছিল, যে বৈদিক যুগ, যে কারণে এই যুগকে ভীষণ সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, এবং দেখবে এখন এটা খুব টিভিতে দেখানো হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবে বিভিন্ন বৈদিক যুগের যে সমস্ত ডিসিপ্লিনসগুলো ছিল সেই ডিসিপ্লিনসগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং এই চেষ্টাগুলো বিশেষভাবে দেখা যায় নারীবাদের তরফ থেকে, যারা একটু প্রোগ্রেসিভ, যারা ইতিহাসকে আবার নতুন করে রিভাইভ করানোর চেষ্টা করছেন, তাদের মধ্যে এই মানসিকতাগুলো দেখা যায়, অ্যাক্টিভিটিসগুলো দেখা যায়। যেমন যাদবপুর ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্টের কথা তোমাদের কোনো একদিন বলছিলাম, যে কিছু প্রফেসর আছেন সেখানে, কিছু স্টুডেন্টসও আছেন, মহিলা অবশ্যই তারা পূজা অর্চনার কাজটি করছেন, এবং শুধু পূজা অর্চনা নয়, বিবাহ থেকে শুরু করে বিভিন্ন
যায় বিষয়ে সোশ্যাল যে সমস্ত ইস্যুসগুলো আছে, রিলিজিয়াস যে সমস্ত ইস্যুস আছে, সেখানে তারা পার্টিসিপেট করছেন, যেটা আমরা জেনারেলি পুরুষদের দিয়ে করতেই বা দেখতেই অভ্যস্ত হয়েছি। তো সেই জায়গায় তারা পার্টিসিপেট করছেন এবং তাদের আর্গুমেন্টই হচ্ছে এটাই যে ভারতের যে কালচার সেটা কিন্তু পুরনো, সব থেকে পুরনো যে কালচার সেটা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা নারীবাদী একটা কালচার ছিল, যেখানে মহিলারা সবাই সমান সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতো এবং সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারতো পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। এবং তাদের আসনটা কিন্তু সেই কারণে তাদের যে সম্মান, মহিলাদের সম্মান বৈদিক যুগে যথেষ্ট কিন্তু প্রতিষ্ঠিত জায়গায় ছিল, বা বলা যেতে পারে উচ্চ আসন তারা লাভ করতো মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে। তারা সেই সময় পূজা অর্চনার শেষ থেকে শুরু করে যাগযজ্ঞ, ধর্মীয় যে সমস্ত যতগুলো অনুষ্ঠান আছে, সমস্ত অনুষ্ঠানে তারা সক্রিয় ভূমিকা পালন করতো, অ্যাক্টিভ রোল প্লে করতেন তারা সেই সময়। তারা যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রশাসনিক ক্ষেত্র যেগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল, ফ্যামিলি, এই সমস্ত বিষয়ে তারা একটা অগ্রণী ভূমিকা পালন করতেন, গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন। এই মুহূর্তে যেভাবে আমরা এই বলো ফ্যামিলি বলো, সোশ্যাল বলো আর অ্যাডমিনিস্ট্রেশন বলো, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাট্রিয়ার্কিক নেচার দেখতে পাচ্ছি, পুরুষতন্ত্রের একটা ডমিনেশন দেখতে পাচ্ছি। অতীতে কিন্তু এটা ছিল না, অর্থাৎ বৈদিক যুগের ইতিহাস বলছে তা কিন্তু ছিল না। সেখানে পরিবার থেকে শুরু করে সমাজ, প্রশাসন, সমস্ত ক্ষেত্রেই এখানে মহিলাদের কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব ছিল, মর্যাদা ছিল। তারা একই সঙ্গে আমরা দেখতে পাবো যে কৃষিকাজ থেকে শুরু করে শিক্ষকতার সমস্ত কাজেই তারা নিযুক্ত হতে পারতেন, এই সুযোগটি তাদের হাতে সেই সময় ছিল। তারা আমরা দেখতে পারতাম যে নিজেরা উপার্জন করতে পারতেন, তাদের অর্থনৈতিক স্বাধীনতাও তার মানে সেখানে কিন্তু ছিল, এবং তারা নিজেরা সেই উপার্জন ভোগও করতে পারতেন। এবং সেই সময় আমরা এটাও দেখেছি যে তাদের পিতার যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিকানাও তারা লাভ করতে পারতেন, যেটা ভারতবর্ষে কিন্তু নেই। এবং কিছু এই ধর্মে 1956 সালের দিকে যখন তোমরা দেখবে যে ভারতবর্ষে যখন হিন্দু কোড বিলের মধ্যে হিন্দু বিল যখন নিয়ে আসা হলো, রিফর্ম বিল যেটাকে নিয়ে আসা হলো বলা হচ্ছে, যেটার কারণে কি মানে শুরুর দিকে যেটা নেহরু মেনে নিতে চাইছিলেন না, এবং যেহেতু মেনে নিতে চাইলেন না সেই কারণে আমরা দেখতে পাবো যে আম্বেদকর কংগ্রেস ত্যাগ করলেন, তিনি ল মিনিস্টারের পোস্ট ত্যাগ করলেন। তো সেই আমরা দেখতে পেয়েছি যে সেই সময় একটা বড় যেহেতু একটা সমালোচনা হয়েছে, সরকার সমালোচনার মুখে পড়েছে, সেই কারণে কিন্তু যে হিন্দু কোড বিল সেটাকে রিফর্ম করতে বাধ্য হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে এই সম্পত্তির অধিকার থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে সমস্ত এই 3-4টে ক্ষেত্র আছে সেখানে, আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাবো যে সেখানে মহিলারা আজ কী পাচ্ছে, ইকুয়ালিটি কিন্তু এনজয় করতে পারছে, কিন্তু এটা কিন্তু ইতিহাস ছিল না। তো বৈদিক যুগের পর যে যুগটা এসেছে তারপর থেকে শুরু করে এই 1956 সাল পর্যন্ত যদি হিন্দু সমাজের কথা বলো, তাহলে দেখতে পাবে যে এই সুযোগ সুবিধাগুলো মহিলারা কিন্তু ভোগ করতে পারতো না, যেগুলো আজ হয়তো অনেকটাই তারা পারছে। যেমন শিক্ষকতা করতে পারছে, কৃষিকাজ করতে পারছে, তারা পারিবারিক জীবনেও কিছুটা রোল প্লে করতে পারছে, প্রশাসনেও পারছে, সমাজ জীবনেও তারা পাচ্ছে। পূজা অর্চনা যেমন বললাম যে রিসেন্টলি শুরু হয়েছে, যাদবপুরে সংস্কৃতি ডিপার্টমেন্ট একটা অগ্রণী ভূমিকা পালন করছে সেখানে, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সম্পত্তির অধিকার তো অবশ্যই সেখানে মহিলাদের ক্ষেত্রে, হিন্দু যদি সেখানে পরিবার হয় তাহলে মহিলারা সেখানে বাবার সম্পত্তির কিন্তু অর্ধেক তাদের জীবনাবসানের পর কিন্তু ভাগ পাচ্ছে। তো আমরা দেখতে পাবো যে এগুলো হচ্ছে, যদিও অন্যান্য ধর্মে আমরা দেখতে পাবো যে এগুলো কিন্তু হচ্ছে না। বিশেষ করে মুসলিম ধর্মের যদি কথা বলো তাহলে কিন্তু এই সমানাধিকার তাদের কিন্তু মহিলাদের কিন্তু নেই, কিন্তু হিন্দুদের কিন্তু সেই সমানাধিকার আছে। তো আমরা এগুলো দেখতে পাবো যে এই ধরনের একটা উচ্চ মর্যাদা তারা কিন্তু ভোগ করতো, এই ধরনের ইকুয়ালিটি তারা কিন্তু সমাজ ব্যবস্থায় কিন্তু উপভোগ করতে পারতো। এই ধরনের একটা স্টেটাস তাদের কিন্তু বৈদিক সোসাইটিতে কিন্তু ছিল। এরপরে তোমরা দেখতে পাবে যে বৈদিক যুগে মানে বৈদিক যুগের পরে যে যুগটা উঠে আসছে, যে স্মৃতি যুগ যাকে বলা হচ্ছে, স্মৃতি যুগে আমরা দেখতে পাবো যে এই বাল্যবিবাহ, পণ প্রথা শুরু হয়। বাল্যবিবাহ এবং পণ প্রথা, অর্থাৎ চাইল্ড ম্যারেজ এবং হচ্ছে ডাউরি। তো চাইল্ড ম্যারেজ এবং ডাউরির মতো সোশ্যাল ইস্যুসগুলোর আবার নতুন করে শুরু হয়, এবং মহিলাদের পিতার যে সম্পত্তি পাওয়ার যে অধিকারটা বৈদিক যুগে ছিল সেটা তারা হারিয়ে ফেলে। এবং আমরা দেখতে পাবো যে নারীরা কি করে না, সংসার ধর্ম পালন এবং মাতৃত্বের যে ধর্ম সেটার মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ হিসেবে পায়, অর্থাৎ সেই পরিবারের মধ্যেই তারা আবদ্ধ হয়ে যায়, তার বাইরে তাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকে না। এবং তাদের যে জ্ঞান অর্জনের পথ প্যারালালি, অর্থাৎ যে শিক্ষা লাভ করার যে পথ, এডুকেশন, সেটাও কিন্তু তাদের জন্য বন্ধ হয়ে যায়। তো বৈদিক যুগের পরের যে যুগ যেটাকে বলা হচ্ছে স্মৃতির যুগ, সেই স্মৃতির যুগে এই ধরনের মহিলাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল, এটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
তারপরে তোমরা দেখতে পাবে যে রিসেন্ট যদি ভারতবর্ষের উন্নতির কথা বলো, তার মধ্যযুগের কথা বলো, সেখানে তোমরা দেখবে যে মুঘল সাম্রাজ্যে মহিলাদের পর্দা প্রথা যেমন চালু হয়েছে। পর্দা প্রথা তোমরা জানো যে পর্দা প্রথা হচ্ছে যে ইসলামের নিয়ে আসা একটা প্রথা, যেহেতু মুঘল মানেই সেখানে ইসলামী শাসনের কথা বলা হচ্ছে, যেহেতু মুসলিমরা এখানে এসে শাসন করেছে, তো তারা পর্দা প্রথার এখানে শুরু করেছে। মহিলাদেরকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ রকমভাবে তাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়েছে। যেমন আজ আফগানিস্তানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে মহিলাদেরকে অন্যের তার নিজের স্বামী বাদে অন্য কোনো পর পুরুষের দিকে তাকানো যেমন সেখানে যেমন হচ্ছে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এক প্রকার। তারপরে সেখানে বোরকা পরাটা যেমন কম্পালসারি করা হয়েছে। মডার্ন এডুকেশন থেকে তাদেরকে যেমন বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, তাদেরকে তাদের কর্মস্থল থেকে যেমন বাইরে করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো কি যে মুঘল সাম্রাজ্যও কিন্তু মোটামুটিভাবে এগুলো কিন্তু উঠে এসেছিল এবং গৃহস্থালির মধ্যেই বা সংসার প্রতিপালনের মধ্যেই তারা কিন্তু আবদ্ধ হয়ে পড়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে সতীদাহ প্রথাও কিন্তু চালু হয়েছিল ধীরে ধীরে, ওই সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে, মুঘল পিরিয়ডেই হয়েছে। তো তোমরা দেখতে পাবে সতীদাহ প্রথাও সেখানে চালু হয়েছে। সেখানে মহিলাদের উপর অস্বাভাবিক সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে অত্যাচার নিপীড়ন হতো। এবং আমরা দেখতে পাবো যে মহিলাদেরকে পুরাণ দ্বারা কি করা হতো, নতুন করে বলতে পারে এক প্রকার যে পুরনো যে লিটারেচারগুলো রয়েছে, মাইথোলজির যে সমস্ত বইপত্র রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে ইতিহাসকে আবার নতুন করে কিন্তু ঢেলে সাজানো হয়। অর্থাৎ যখন ঢেলে সাজানো হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মহিলাদের অবস্থানটাকে কিন্তু একেবারেই নিচের দিকে কিন্তু তারা করে দিয়েছে। যেমন অনেকে এই মুহূর্তে অভিযোগ করছে যে ভারতবর্ষের সরকার বা বিজেপি শাসিত সরকার তারা কি করছে না, ইতিহাসকে নতুন করে পাল্টে দিয়ে নতুন করে ইতিহাস রচনা করা হচ্ছে। তো এটা যেমন একটা সমাজের জন্য খারাপ, মানে তাদের বক্তব্য হচ্ছে এটাই যে ইতিহাস তার নিজের প্রবাহে চলে, সমাজের বিবর্তন তার নিজের প্রবাহে চলে, কিন্তু জোর জবরদস্তি সেটাকে বদলে দেওয়াটা কিন্তু একটা জাতির জন্য কখনো কিন্তু ভালো নয়। তো ইতিহাসকে ইতিহাসের মতো রেখে দিয়ে সেটাকে যদি রিফর্মস করা যায় সেটা অনেক ভালো, কিন্তু বদলে দেওয়াটা কখনো একটা ভালো সলিউশন নয়। অভিযোগ অনেকেই করেন, বিরোধীরা করেন। যাই হোক, আমরা দেখতে পাবো কি যে অনেকের এই বক্তব্য হচ্ছে এটাই যে সমস্ত মাইথোলজিক্যাল যে হোলি বুকসগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে নতুন করে এখানে কিন্তু মহিলাদের যে অবস্থান সেটাকে কিন্তু তুলে ধরা হয় এবং তাদেরকে অবশ্যই সেখানে খারাপভাবেই সেখানে বা তাদেরকে একটা পরিবারের মধ্যেই কিন্তু আবদ্ধ করে দেওয়া হয়। তো এগুলো আমরা কিন্তু মুঘল যুগের পরে বা মুঘল যুগে যে সমস্ত রচনাগুলো হয়েছে সেখানে আমরা এগুলো কিন্তু পেয়ে থাকি। তারপরে আমরা দেখতে পাবো যে নারীদের যে আন্দোলন, যে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য যে নতুন করে যে আন্দোলন সংগঠিত হচ্ছে, সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যে 18 এবং 19 সেঞ্চুরিতে কিন্তু হচ্ছে। 1800 এবং 1900 শতকে আমাদের এই সমস্ত সোশ্যাল ইস্যুসগুলোকে রিফর্মস করার একটা ইনিশিয়েটিভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত আন্দোলনগুলিতে প্রথমে পুরুষরাই কিন্তু এগিয়ে আসে। এই সমস্ত সংস্কারগুলোর ক্ষেত্রে প্রথম যে রিফর্ম মুভমেন্ট, সেই রিফর্ম মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি কি যে পুরুষরাই প্রথমে এগিয়ে আসে। নারীদের বিশেষ কোনো অবস্থান সেখানে কিন্তু দেখা যায়নি। যেমন ইউরোপের ইতিহাসে তোমরা দেখলে যে সেখানে মেরি উলস্টনক্রাফট হয়তো শুরুটা করলেন, তারপরে সেটাকে পুরুষরা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন জন স্টুয়ার্ট মিলের নাম আমরা বলতে পারি যে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক একই রকমভাবে এখানে তোমরা দেখবে, এবং তারপরেও ওখানে মহিলাদের কন্ট্রিবিউশনসটা যে খুব বেশি ছিল না তা নয়, মানে অনেকটাই ছিল সেখানে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে শুরুর দিকে যখন রিফর্মস মুভমেন্টগুলো শুরু হচ্ছে, সোশ্যাল রিফর্মসগুলো যখন শুরু হচ্ছে, তখন মহিলাদের অবস্থান খুব একটা ছিল না, মহিলাদের অবদান খুব একটা ছিল না, পুরুষদের অবদানটাই বেশি ছিল। তার কারণ শিক্ষা বলতে তখন পুরুষদেরকেই বোঝানো হতো, মানে শিক্ষিত বলতে তখন পুরুষদেরকেই বোঝানো হতো, এবং তাদেরই যেহেতু মডার্ন এডুকেশনসগুলো ছিল, লিবারাল এডুকেশনস ছিল, তো ফলে সেই এডুকেশনস দিয়ে তারা কী করতো না, সমাজকে সংস্কার করার কাজটা তারা কিন্তু করতেন। 1883 সালে তোমরা দেখতে পাবে যে ভারত সরকারের যে সেই সময় মানে ব্রিটিশ সরকারের যে রিপোর্ট, সেই সময়কার ব্রিটিশ সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে, এডুকেশন রিপোর্ট বলছে সেই সময় যে 1883 সালে জানো তোমরা যে হান্টার কমিশন এসেছিল, সেই হান্টার কমিশনের ভিত্তিতে সেখানে একটা এডুকেশন রিপোর্ট তৈরি হয়েছিল, যেখানে মেরি উলস্টনক্রাফটও কিছু যেখানে পণ্ডিত রামাবাইও কিছু সেখানে দাবিপত্র পেশ করেছিলেন। তোমরা জানো যে মেডিকেলে মেয়েদের পার্টিসিপেশনস বাড়ানো, শিক্ষার পার্সেন্টেজ বাড়ানো মেয়েদের, এই সমস্ত কিছু দাবি দাওয়া সেই সময় তিনি তুলেছিলেন এই কমিশনের কাছে। হান্টার কমিশন ছিল, তোমরা জানো। তো যখন এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এই রিপোর্ট বলছে যে ভারতবর্ষে
মহিলাদের শিক্ষার হার হচ্ছে কত? শিক্ষার হার হচ্ছে মোটামুটি ধরে নাও 4.5%। 4.5% মাত্র মহিলা সেখানে শিক্ষিত, বাকি 95% মহিলা সেখানে কিন্তু শিক্ষার বাইরে রয়ে গেছে, তারা নিরক্ষর রয়ে গেছে, তারা মডার্ন এডুকেশনের বাইরে বিচরণ করছে। তো ফলে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এটাই যে সেই সময়ে যদি কেউ সমাজ সংস্কার করে থাকে তাহলে অবশ্যই সেখানে পুরুষদের অবদানটাই বেশি হবে, তারাই অগ্রণী ভূমিকাটা পালন করবে। এবং এটা এই যখন থেকে সমাজ সংস্কারের কাজটা শুরু হচ্ছে তখন থেকে আমরা এটাকে ফার্স্ট ওয়েভ অফ ইন্ডিয়ান ফেমিনিজম আমরা কিন্তু বলতে পারি, যেখানে এই সমাজ সংস্কারগুলো হচ্ছে। এবং যখন সমাজ সংস্কার হচ্ছে তখন তার প্রথম ইস্যুসগুলো ছিল এটাই যে সেখানে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু এডুকেশন, এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিশেষ করে রাইট টু লাইফ। কেন রাইট টু লাইফ? তার অন্যতম কারণ আমরা জানি যে সেখানে সতী দাহ প্রথা হতো, ভারতবর্ষে সতী দাহ প্রথা হতো, যেটা রাজা রামমোহন রায় আমরা জানি যে তিনি এটাকে অ্যাবলিশ করার কাজটা কিন্তু করেছিলেন। আমরা জানি যে তার বৌদিকে যখন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার দাদার চিতার সঙ্গে, তখন তিনি ভীষণ রকমভাবে ব্যথিত হয়েছিলেন এবং এই বেদনা থেকেই তিনি সমাজকে সংস্কার করার কাজে ব্রত হয়েছিলেন। এবং আমরা জানি যে ইংল্যান্ডে গিয়ে তখন সেখানে পার্লামেন্টে তিনি কিন্তু এটাকে সংশোধন করার কাজটা করেছেন, বিল পাশ করার কাজ করেছেন এবং এটাকে সংশোধনের একটা চেষ্টা করেছেন এবং আইনটিকে ভারতবর্ষে যাতে লাগু করা হয় সেই কারণে তিনি সেই উদ্দেশ্যে তিনি যথেষ্ট পদক্ষেপ কিন্তু নিয়েছেন। তো আমরা দেখতে পাবো তার ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা যেটাকে বলা হচ্ছে 1828 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার একটা বিখ্যাত অবদান ছিল, তোমরা জানো এগুলো। তোমরা এটাও জানো যে তিনি সেই সময় এডুকেশনের জন্য কত অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর যেটাকে হিন্দু স্কুল বলা হচ্ছে, আর যেটাকে হিন্দু কলেজ বলা হচ্ছে, তোমরা জানো যে এগুলোর কিন্তু প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, যেটাকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে তোমরা জানো কলেজ স্ট্রিটে, সেটা কিন্তু এনার হাত ধরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো গুরুত্বপূর্ণ কতগুলো অবদান সেই সময় তিনি কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ মডার্ন এডুকেশনের ক্ষেত্রে তিনি কিন্তু রেখেছিলেন। এবং আমরা জানি যে তিনি সেই সময় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এবং বাচ্চাদের যে বাল্য বয়সে যে বিবাহ, যেটাকে চাইল্ড ম্যারেজ বলা হচ্ছে, সেই চাইল্ড ম্যারেজের উপর তারে বিশেষ তিনি কিন্তু কাজ করেছেন, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই যখন তিনি এগুলোকে বন্ধ করার কাজে একটা অগ্রণী ভূমিকা পালন করছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রিফর্ম মুভমেন্টসটা এনার হাত ধরেই আসছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে ইস্যুটা ছিল রাইট টু লাইফ, জীবনকে বাঁচানোর একটা কিন্তু সেখানে জ্যান্ত মানুষগুলোকে যেভাবে মহিলাদেরকে যেভাবে চিতায় জ্বালিয়ে দেওয়া হতো, তো সেখান থেকে তিনি সমাজকে সংশোধন করেছেন, রিফর্মস করেছেন। তো এই ইস্যুসগুলো আমরা কিন্তু দেখেছি। আজকে যারা তোমরা এখন আছো একটু কল্পনা করে দেখো, তখন যদি জন্মগ্রহণ করতে এবং তোমাদের স্বামী যদি মারা যেত তাহলে তোমাদেরকেও তার চিতার সঙ্গে জ্বালিয়ে দেওয়া হতো, কতটা নির্মম ছিল তাহলে একবার ভাবো। তো এগুলো তিনি যখন সংশোধন করার কাজ করছেন তখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেটা রাইট টু লাইফ একটা কিন্তু ইস্যুসকে কিন্তু তুলে ধরছে। রাইট টু এডুকেশনসগুলোও তখনই কিন্তু এখানে উঠে আসছে, বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল, সেই স্কুল কলেজ সেখানে কিন্তু নির্মাণ হয়েছে, এগুলো আমরা জানি। রাইট টু হেলথের মতো ইস্যুসগুলোও সেখানে কিন্তু কনসিডার হয়েছে, জানো, যেটা হান্টার কমিশনে যেটা পণ্ডিতা রামাবাই যে অবদানটি রাখলেন সেটার মধ্য দিয়ে এটা ফুটে উঠছে। তো পণ্ডিতা রামাবাই তো আমরা আলাদা করেই পড়েছি, তোমরা জানো যে পণ্ডিতা রামাবাইয়ের কী অবদান ছিল। তিনি ব্রাহ্মণ যে দলিত যে ব্রাহ্মণ যে মহিলারা ছিলেন, আপার কাস্ট যাদেরকে বলা হতো সেই সময়, তো আপার কাস্টের বিধবা মহিলা যারা ছিলেন তাদেরকে নিয়ে সেই সময় তিনি কিন্তু কাজ করেছেন। আমরা জানি তাদের শিক্ষা দেওয়ার কাজ করেছেন, তাদেরকে হাতের কাজ শিখিয়েছেন, তাদের নিয়ে ট্রেনিং স্কুল তৈরি করেছেন এবং তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করানোর চেষ্টা করেছেন। এবং তার জন্য নিজের উপর তিনি অনেক ঝড়ঝাপটা কিন্তু তাকে সহ্য করতে হয়েছে। তিনি বিভিন্ন ধর্ম ত্যাগ করেছেন, ধর্ম ত্যাগ করার ফলে তাকে আমরা জানি যে বাল গঙ্গাধর তিলকের তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তাকে স্বামী বিবেকানন্দের সমালোচনার মুখে পড়তে হয়েছে, এগুলো আমরা কিন্তু দেখেছি। যাই হোক, এগুলো তোমরা জানো, এগুলো ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। তা আমরা দেখতে পাবো এরপরে যে মনীষী, যিনি ওই প্রথম, যেটাকে ফার্স্ট ওয়েভ অফ ইন্ডিয়ান ফেমিনিজম বলা হচ্ছে, তো যিনি এসে এটাকে সংশোধন করার কাজটি করলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার টাইম পিরিয়ডটি ছিল 1820 থেকে 1891। এবং আমরা জানি যে তিনি সেই সময় হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট 1856-এ লর্ড ডালহাউসিকে দিয়ে তিনি পাশ করিয়ে নিয়েছিলেন। 1856 সালে তিনি লর্ড ডালহাউসিকে দিয়ে হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট, যে অ্যাক্টে আমরা দেখতে পাবো সেই সময় যে যারা এই অ্যাক্টটাকে অ্যাবলিশনের পক্ষে, মানে নিয়ে আসার পক্ষে ছিলেন, যে হিন্দু উইডো ম্যারেজ
মানে হবে আবার নতুন করে, অর্থাৎ যারা বিধবা তারা নতুন করে তাদের আবার বিয়ে দেওয়া যাবে। তো এই ধরনের এই 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 পার্টিকুলার এই আইডিয়াতে যারা সমর্থন করেছিলেন তারা সংখ্যায় কিন্তু মাইনরিটি ছিলেন। মেজরিটি যারা ছিলেন তারা কিন্তু দেখতে পাবো আমরা যে সেই সময়কার ব্রাহ্মণ যারা ছিলেন, যারা পণ্ডিত ছিলেন তারা। তো তাদের আর্গুমেন্ট ছিল এটা যে তারা ধর্মের একটা কিন্তু বিকৃতিকরণ হবে, প্রথাকে বিকৃতিকরণ হবে, ধর্মচারণ হবে। তো সেই ধর্মচারণ তারা মানে না। যে পদক্ষেপটা বিদ্যাসাগর নিয়েছেন সেই পদক্ষেপটাতে তাদের বিশেষ কোনো সমর্থন নেই, এবং সেই কারণে তারা একটা ডেপুটেশন দিয়েছিলেন, এবং সেই ডেপুটেশনে দেখা যাবে যে যতজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সমর্থন করেছিলেন তার থেকে অধিক সংখ্যক মানুষ সেই সময় কিন্তু কি করেছিল, তারা কিন্তু এই বিধবা বিবাহের বিপক্ষে তারা কিন্তু বক্তব্য পেশ করেছিল। অর্থাৎ বিধবাদের আর বিবাহ হবে না, যে বিধবা তাকে বিধবা অবস্থাতেই থাকতে হবে, তা বা বড় জোর, এবং যদি তারা পারে তো সেখানে তাকে তো জ্বালিয়েই দেবে। তো এই ধরনের আমরা দেখতে পাবো কি যে অবদান মানে তিনিও কিন্তু রেখেছিলেন। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় বুঝতেই পারছো যে আমরা যেটা এখনও অনেক সময় বলে আসি যে সবসময় এটা ঠিক নয় যে মাইনরিটি যেটা মেজরিটি যেটা বলছে সেটা সবসময় ঠিক, তা কিন্তু নয়। অনেক সময় মাইনরিটিও যদি ঠিক হয় তাহলে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে। তো যাই হোক, আমরা দেখতে পাবো যে রাজা রামমোহন রায়েরও বিশেষ যে অবদানগুলো, সেই কারণে তোমরা জানো যে জন স্টুয়ার্ট মিল সেগুলোর প্রশংসাও করেছিলেন, তোমরা এগুলো ভালো করে জানো। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অবদানগুলো তো বুঝতেই পারছো যে তিনি মেজরিটির এগেনস্টে গিয়ে সেই সময় একটা মাইনরিটির অপিনিয়ন্স নিয়ে সেই সময় কিন্তু এই বিলটা পাশ করাতে পেরেছিলেন লর্ড ডালহৌসিকে দিয়ে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট। তো মাইনরিটির সমর্থনে বলতে পারে এক প্রকার সেখানে কিন্তু কোনো একটা বিল এসেছে এবং সমাজের মধ্যে একটা বড় সংস্কার এসেছে, এগুলো আমরা দেখতে পাবো। তিনি মহিলাদের এডুকেশনস নিয়ে অনেক কাজ করেছেন। তোমরা জানো যে বেথুন যে কলেজটি আছে বা এশিয়া মহাদেশের মধ্যে বোধহয় প্রথম বেথুন কলেজ, যেটা কলকাতাতে আছে, তো এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বোধহয় সেটা মহিলা কলেজ ছিল। ভারতে তো ছিলই, এশিয়া মহাদেশের মধ্যে বোধহয় প্রথম মহিলা কোনো কলেজ ছিল। এবং আমরা জানি যে সেটাতেও তার একটা বিশেষ অবদান কিন্তু ছিল। সেই সময় যিনি সেখানে গভর্নর ছিলেন তাকে দিয়ে এটা কিন্তু তিনি পাশ করিয়েছিলেন। তো আমরা এগুলো জানি যে সেই সময় শাসক ভারতের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে দিয়ে এই মহিলাদের শিক্ষার একটা বড় অবদান তিনি কিন্তু রেখেছিলেন। নট অনলি দ্যাট, মহিলাদেরকে আমরা দেখতে পাবো যে রিসেন্টলি যেমন খবরের কাগজে কয়েক মাস আগে দেখছিলাম যে এই হিন্দু স্কুলে বোধহয় না কোথায় একটা হিন্দু স্কুলে বোধহয়, যে সেখানে পুরনো নথিপত্রগুলো খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মহিলাদেরকে তিনি কি করতেন, মহিলাদেরকে তিনি সেই সময় পেনশন দিতেন, বিধবা মহিলাদেরকে তিনি সেই সময় পেনশন দিতেন, ভাতা দিতেন, ভাতা। তো সেই ভাতার একটা হিসাব সেখানে কিন্তু উদ্ধার হয়েছে যে তিনি একটা মহিলাদেরকে এরকম একটা কিন্তু বেতন দিতেন, এক ভাতা দিতেন। তো তাদেরকে বুঝতেই পারছো যে তাদেরকেও তার মানে সারভাইভ করানোর কিন্তু যথেষ্ট চেষ্টা তিনি কিন্তু চালিয়ে গেছেন। এগুলো কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা জানো যে হিন্দু স্কুলের তিনি প্রিন্সিপালের দায়িত্বও পেয়েছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু মনে করিয়ে দেয় যে ভারতের যে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, সেই ফেমিনিজমে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের কিন্তু বিশেষ অবদান কিন্তু রয়েছে। এবং এরপর তো পণ্ডিত রামাবাইয়ের কথা তোমাদের বললাম এদের সাথে সাথে। তো এগুলো আমাদেরকে একটুখানি ভালো করে দেখে নিতে হবে। এরপরে তোমরা চলে আসো যে দুটি আন্দোলনে নারীদের বিশেষ অবদান দেখা যায়। নারীদের যে প্রথম আন্দোলনে মানে ভারতের স্বাধীনতা আন্দোলন যখন শুরু হচ্ছে তখন তোমরা দেখতে পাবে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীরা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নারীরা পালন করেছিলেন। এবং তারা ধীরে ধীরে তাদের নিজেদের পলিটিক্যাল রাইটস, তারা কিন্তু এতদিন পর্যন্ত ছিল তাদের নিজেদের রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, এই সমস্ত ডিমান্ডসগুলো তারা রেজ করছিলেন। এবং স্বাধীনতা আন্দোলনে এসে দেখা যাচ্ছে যে কি তারা রাইট টু পলিটিক্যাল রাইটসটাও তারা কিন্তু দাবি করে বসছে। এবং এটা কার কাছে দাবি করছেন? অবশ্যই দাবি করছেন সেই সময়কার যে ব্রিটিশ সরকার, তার কাছে দাবি করছেন। এবং আমরা জানি যে ব্রিটিশ সরকার 1918 সালে এসে কিন্তু মহিলাদের জন্য যে প্রথম ভোটাধিকার তারা ওপেন করলো ইউকেতে। তখন আমরা দেখতে পাচ্ছি যে 1919 সালে, তার ঠিক এক বছর পরেই যখন ভারতবর্ষে 1919 সালের যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যখন আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে নারীদের কিন্তু প্রথমবারের জন্য ভোটাধিকারও কিন্তু দেওয়া হয়েছিল। বাট এই রাস্তাটা কিন্তু এতটা সহজ ছিল না, 1905 সালে তাদেরকে আন্দোলনটা করতে হয়েছিল। 1905 সালে যখন সেখানে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছিল তখন দেখা যায় যে বেশ সমাজের উল্লেখযোগ্য সেখানে কতগুলো নারী বেরিয়ে এসেছিলেন, তারা কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, তারা স্বদেশী আন্দোলনে সেখানে অংশগ্রহণ করেছিলেন,
তারা বয়কট আন্দোলন করেছিলেন, এগুলোতে আমরা নারীদের বিশেষ একটা অবদান দেখতে পাবো। এবং এই নারীদের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ নারী হচ্ছে ভগিনী নিবেদিতা, সরলা দেবী, ভিকাজি রুস্তম প্রমুখ নারীরা বিশেষভাবে এগিয়ে এসেছিলেন। তো এদের অবদানটা তোমাদেরকে মানে মনে রাখতে হবে যে এরা কিন্তু কি করেছে, যে ভারতের যে নারীবাদী আন্দোলন, সেই নারীবাদী আন্দোলনের একটা বিশেষ অবদান ছিল এবং এরা ছিলেন প্রথম প্রজন্মের নারীবাদী নারী বলা যেতে পারে। তো এদের আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1917 সালে, যেটা তোমাদের বললাম যে 1917 সালে নারীদের ভোটাধিকারকে কেন্দ্র করে সেখানে আন্দোলন শুরু হয় এবং এরাই যারা এই আন্দোলনটিকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছে সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন। তবে এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে শুধু সেখানে ভোটাধিকার নয়, নারীদের যে শিক্ষা, নারীদের যে স্বাস্থ্য, মাতৃত্বকালীন বিভিন্ন সুযোগ সুবিধা এবং ভোটের অধিকার, এই সমস্ত কিছু মিলে তারা আমরা দেখতে পাবো যে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিলেন। সেই সময় মন্টেগু চেমসফোর্ড যে রিফর্মসটা এসেছিল, সেই রিফর্মস আসার জন্য যে কমিটি তৈরি হয়েছিল বা তাদের যে কমিশন মন্টেগু চেমসফোর্ড মিশন, সেই মিশনের কাছে তাদের দাবি ছিল এবং আলটিমেটলি 1919 সালে সেখানে তাদের এগুলোর বেশ কতগুলো দাবিকে কিন্তু মেনে নেওয়া হয়। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল রাইটসটা, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কারণ 1918 সালে আমরা অলরেডি পশ্চিমা বা 1917 সালে একটা বড় 1917 সালে আমরা 1918 সালে 1918 সালে আমরা কিন্তু ব্রিটেনে কিন্তু এগুলো হতে দেখেছি। তো তারই ঢেউটা এখানে এসে কিন্তু পড়ছে, নারীবাদীদের সে আন্দোলনের ঢেউটা ভারতবর্ষে এসে পড়ছে এবং স্বাভাবিকভাবে এখানেও তারা কিন্তু এগুলো করতে বাধ্য হয়েছে। 1917 সালেই তোমরা দেখতে পাবে যে মার্গারেট কুইন্সির নেতৃত্বে তোমরা দেখতে পাবে কি একটা সংগঠন তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, গুরুত্বপূর্ণ একটা সংগঠন ছিল নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে। ভালো করে নামটার দিকে চোখ রাখো, আর এটা প্রতিষ্ঠার ডেটটার দিকে চোখ রাখো, কারণ এই অর্গানাইজেশনগুলোর নামগুলো ডান দিক বাঁ দিক একাধিকবার মেলাতে দিয়েছে, টাইম পিরিয়ড দিয়েও মেলাতে দিয়েছে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও মেলাতে দিয়েছে। শহরের নামগুলোও কিন্তু পরীক্ষায় একাধিকবার জানতে চেয়েছে। তো 1917 সালে আমরা দেখতে পাবো কি মহিলাদের একটা ভারতীয় সংগঠন একটা কিন্তু তৈরি হয়, নাম হচ্ছে উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কুইন্সি রাইটের নেতৃত্বে 1917 সালে তৈরি হচ্ছে এবং তারা 1919 সালে ফাইনালি গিয়ে তাদের নিজেদের বেশ কতগুলো দাবি তারা কিন্তু পূরণ করতে পারছে। তবে এখানেই শেষ নয়, এটা তবে শুরু হলো। আমরা দেখতে পাবো 1926 সালে গিয়ে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স গঠিত হচ্ছে, আর একটা অর্গানাইজেশন, আর একটা সংগঠন। এবং আমরা দেখতে পাবো যে প্রথম অধিবেশন বসেছিল প্রথম অধিবেশন বসেছে পুনেতে। এবং আমরা দেখতে পাবো সেখানে নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার থাকা উচিত, এই সমস্ত দাবি তারা কিন্তু তুলতে শুরু করে। এবং যেখানে এই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ বা এই সংগঠনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাদের মধ্যে যেমন বিখ্যাত সব নারীরা ছিলেন, যেমন সরোজিনী নাইডু, যিনি ভারতের প্রথম মহিলা, তোমরা জানো যে রাজ্যপাল হয়েছিলেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন সরোজিনী নাইডু। রাজকুমারী অমৃতা কাউর ছিলেন, রেণুকা রায় ছিলেন, কমলা দেবী চট্টোপাধ্যায় ছিলেন, রামেশ্বরী নেহেরু ছিলেন, মহারানী চিমনবাই গাইকোয়াড় ছিলেন, বেগম হামিদ আলী ছিলেন। এরা কিন্তু কি করেছিলেন, এই যে কনফারেন্সের নেতৃত্ব দিয়েছিলেন, লিডারশিপটা কিন্তু এরা পালন করেছিলেন, আমরা জানি। তো 1926 সালে এটা কিন্তু গঠিত হয়। এরপরে আমরা দেখতে পাবো যে তারা এই আন্দোলনটি, এই কনফারেন্সটি আমরা দেখতে পাবো কি যে কনফারেন্সটি ব্রিটেনের যে সংগঠন আছে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ উইমেন, সেই ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ উইমেনের সঙ্গেও তারা কিন্তু কমিউনিকেশনস গড়েছিল, অর্থাৎ ইন্টারন্যাশনালিও তারা কিন্তু কানেক্টেড ছিল, বিশেষ করে ইউরোপের সঙ্গে সেই সময় তো অবশ্যই। এবং আমরা দেখতে পাবো যে ভারতে তারা কিন্তু এই নারীবাদী সংগঠনটিকে আরও জোরদার করার কাজটা করেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওই বডিজগুলোর সাথে কোয়ালিশনস করে তারা ইন্ডিয়াতে একটা বড় এখানে ব্রিটিশ গভর্নমেন্টকে সেখানে কিন্তু একটা প্রেশারাইজ করার কাজ কিন্তু তারা কিন্তু করেছে। এরপরে আমরা দেখতে পাবো ভারতের যে আইন অমান্য আন্দোলন হয়েছে, আইন অমান্য আন্দোলনের এই প্রেক্ষাপটেই আমরা দেখতে পাবো, অর্থাৎ সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট যেটাকে বলা হচ্ছে। তো সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্টের প্রেক্ষাপটেই তোমরা দেখতে পাবে যে সেই সময় কতগুলো আরও নারীবাদী সংগঠন তৈরি হয়েছিল, যেমন নিখিল জাতীয় নারী সংঘ, মহিলা রাষ্ট্রীয় সংঘ, নারী সত্যাগ্রহ কমিটি, এগুলো কিন্তু তৈরি হয়েছিল এবং নারীদের বিভিন্ন অধিকার তারা কিন্তু সেখানে আদায়ের কথা কিন্তু বলেছে। তো স্বাভাবিকভাবে পরিষ্কার বুঝতেই পারছে এখানে নারীবাদীদের যে রাজনৈতিক যে চিত্র বিফোর ইন্ডিপেন্ডেন্স, সেটা ছিল ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। এবং আমরা শুরুর দিকে পুরুষদের দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে যখন সেটা ব্রিটিশ বিরোধী হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ বিরোধী হয়ে গেলে সেখানে বেশ কতগুলো নারীকে আমরা বেরিয়ে আসতে দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দিক এটা কিন্তু গ্রহণ করে নিয়েছে সেই সময়। তবে অনেকে যেমন সন্দেহ প্রকাশ করেছে
বিশেষ করে প্রথম যে ফেজটা আছে এবং তার যে আবার যদি সাব ক্যাটাগরি করি তাহলে তোমরা দেখতে পাবে যে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে তখন, তো স্বাধীনতা আন্দোলন যখন শুরু হচ্ছে তখনকার যে নারীবাদীর যে দৃষ্টিভঙ্গি, তাদের যে কাজ, তাদের যে অ্যাক্টিভিটি, সেগুলোকে একটু অ্যানালাইজ করলে দেখা যাবে যে তাদেরকে কমপ্লিট হয়তো নারীবাদী বলা সম্ভব হবে না বা যাবে না, পসিবল হয়তো হবে না, কারণ সেই ক্যাটাগরিতে তারা ফিট হয় না। কেন হয় না? না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তাদের যতটা না নারী হিসেবে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেন, নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে যতটা না তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেন, তারা কমপ্লিটলি আলাদাভাবে নিজেদেরকে না পুরুষদের বিরুদ্ধে গিয়ে সেখানে রিপ্রেজেন্ট করতেন, তার থেকেও বেশি তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেন ভারতের প্রতিনিধি হিসেবে। এবং তারা আলাদা কোনো রাজনৈতিক সংগঠন তো গড়ে তোলেননি। তাদের রাজনৈতিক সংগঠন, তাদের রাজনৈতিক সংগ্রামগুলো আমরা দেখতে পেয়েছি কি, যে ভারতবর্ষে যে জাতীয়তাবাদী সংগ্রাম, যে ফ্রিডম মুভমেন্ট, যেটা সেই ফ্রিডম মুভমেন্টের সঙ্গেই তারা নিজেদেরকে কিন্তু মার্চ করে দেখিয়েছে বা দেখেছে। তারা কমপ্লিটলি আলাদা এটা কখনো নিজেরা ফিল করেনি, কমপ্লিটলি আলাদা তারা ফিল করেনি। এবং সেই কারণে সেই সময় যে সমস্ত আন্দোলনগুলো ব্রিটিশ বিরোধী হচ্ছিল, সেই সমস্ত আন্দোলনে তারা কিন্তু মিশে গেছে। এবং তাদের টার্গেট এটাই ছিল, তাদের আর্গুমেন্টও এটা ছিল যে নারীবাদের যে দাবি, সেই দাবিগুলোকে তারা এতটা সমর্থন করার থেকেও বেশি সমর্থন করবে তারা হচ্ছে ভারতের স্বাধীনতা। কেন? তার কারণ হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে এক্সপ্লয়টেশনস সেই সময় ব্রিটিশরা করছে, সেই এক্সপ্লয়টেশনসটাকে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তো সবার আগে তাদের কি দরকার? পলিটিক্যাল ইমানসিপেশন দরকার, পলিটিক্যাল স্বাধীনতা দরকার, রাজনৈতিক স্বাধীনতা দরকার। তবেই গিয়ে কি হবে না, তাদের অন্যান্য যে অধিকারগুলো আছে সেগুলো কিন্তু সুনিশ্চিত হবে। তো ইনিশিয়াল পিরিয়ডে আমরা দেখতে পাবো যে তারা কি করেছে এইরকমভাবে। ফার্স্ট ওয়েভে যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে তারা ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গেই তারা নিজেদেরকে একাত্ম করে দেখেছে। আলাদা করে তারা কিন্তু নারীবাদী যে নারীবাদের যে একটা আলাদা অ্যাপ্রোচ, যে পুরুষতান্ত্রিকের বিরুদ্ধে, সেটা কিন্তু তারা বিশেষ কিন্তু করেনি। তাদের লড়াইটা ছিল মূলত রাজনৈতিক লড়াই, ব্রিটিশ বিরোধী লড়াই। তো একজোট হয়ে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু করেছে, এগুলো আমরা দেখতে পাবো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে যে নারীদের, তাহলে আমরা মোটামুটি যদি একটা পর্যায় ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাবে যে কতগুলো পর্যায় বা ওয়েব যদি আমরা ক্যালকুলেট করি, ডিভাইড করি, তাহলে তোমরা দেখতে পাবে স্বাধীনতার আগের যে ওয়েব সেটা একটা দেখতে পাবে, স্বাধীনতার পরে 1970 সাল পর্যন্ত একটা ওয়েব দেখতে পাবে তোমরা, দুটো। আর 3 নম্বর ওয়েবটা হচ্ছে 1970 থেকে এটা আমি তো বলবো যে 1970 থেকে 2000 মোটামুটি 10 সাল পর্যন্ত, 1970 থেকে 2010 সাল পর্যন্ত। এবং 2010 সাল থেকে আর একটা নতুন ওয়েব তৈরি হয়েছে, যেটার জন্য তোমাদেরকে আর একটা মেটেরিয়াল দেবো, ওটা একবার চোখ বুলিয়ে নিতে পারো। আমি যদিও বলে দেবো তোমাদের, পুরোটা না পড়লেও বিশেষ কোনো অসুবিধে নেই, কিন্তু কেউ যদি পড়তে চাও তাহলে সেটা পড়তে পারো। আর্টিকেলটির নাম হচ্ছে এখানে দ্য রাইজিং ফোর্থ ওয়েভ, ফেমিনিস্ট অ্যাক্টিভিজম অন ডিজিটাল প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। লিখেছেন এটা শ্রুতি জৈন, ওআরএফ রিসার্চ, যেটাকে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যেটাকে বলা হচ্ছে ওআরএফ, সেখানে তিনি একজন গবেষক, সেখানে তিনি এই আর্টিকেলটি লিখেছেন এবং প্রকাশিত হয়েছে। এটা অনলাইনে অ্যাক্সেসেবল। তো আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটিভাবে তাহলে 4টে ওয়েবে এটাকে ক্যাটাগরি করা যেতে পারে, এর ক্যাটাগরাইজেশনসটাকে করা যেতে পারে। স্বাধীনতার আগের একটা ওয়েব, স্বাধীনতার পর 1970 সাল পর্যন্ত একটা, আর 1970 থেকে 2010 সাল পর্যন্ত একটা বলা যেতে পারে, তাহলে 3টে হলো। আর 10 সাল থেকে আমি আর একটা করার চেষ্টা করব, 4টে। তো ওই 4টে ফেজ আমরা বা ওয়েব আমরা কিন্তু নারীবাদের ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু আমরা দেখতে পাবো, আমরা দেখতে পাবো। তাহলে স্বাধীনতার আগের অবস্থাটা কীরকম, যেটা তোমাদের বললাম, স্বাধীনতার আগে নারীবাদের অবস্থা কিন্তু এইরকমই, যে তারা আলাদা নারীবাদী, নারীদের যে দাবিগুলো সেগুলোকে না তারা যতটা এখানে রেস করতো তার থেকে বেশি তারা বিশেষ ফোকাসটা করতো যেটার উপর, সেটা হচ্ছে কি, বেশি ফোকাস করতো, অত্যধিক বেশি ফোকাসটা তারা ছিল রাজনৈতিক স্বাধীনতা আদায়ের লক্ষ্যে। এবং সেই সময় গান্ধীজি থেকে শুরু করে যে সমস্ত জাতীয়তাবাদী নেতারা ছিলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু লড়াই করেছেন। তোমরা দেখবে গান্ধীজির সঙ্গে মাঝে মাঝে দেখবে গান্ধীজিকে এসকর্ট করছে বিভিন্ন মহিলারা, ঠিক আছে, তাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে বিভিন্ন মহিলারা, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে মহিলারা। তো মহিলারা তাদের কিন্তু এই রকমের সাহায্য সহযোগিতা বা এই আন্দোলনে কিন্তু তাদের একটা বড় অবদান ছিল। এবং সেই কারণে এটাকে কমপ্লিটলি নারীবাদী ফেজ বলা না গেলেও, বাট হ্যাঁ, এই ধরনের একটা কিন্তু ডিফারেন্সিয়েশনস করা যেতেই পারে, যেটা অন্য একটা পরের যে ফেজ সেটার সাথে মেলে না। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। সেকেন্ড ফেজে আমরা দেখতে পাচ্ছি কি, সেকেন্ড ফেজে আমরা দেখতে পাচ্ছি
যে নারীবাদের সেকেন্ড ফেজের শুরুর দিকটা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে নারীবাদের যে চিত্র বা নারীবাদী যে সংগঠনগুলো ছিল, নারীবাদের যে ফেজগুলো যেগুলো ছিল, যে মহিলারা যারা ছিল, সরোজিনী নাইডু থেকে শুরু করে বিভিন্ন মহিলারা যারা ছিলেন, তারা দেখা যাবে কি যে নারীদের যে অধিকারগুলো তারা ব্রিটিশ সরকারের কাছে দাবি করে বসেছিলেন ওই রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক স্বাধীনতা লাভের পার্ট হিসেবে, তারা দেখা যায় কি যে সেটাকে ক্যারি ফরওয়ার্ড খুব একটা বেশি করতে পারেননি, অর্থাৎ এটাকে এক্সটেন্ড করতে পারেননি। ও সেটাকে ওখানেই বলা যেতে পারে যে যেমন বামপন্থীদের এমন দেখবে সেকেন্ড জেনারেশন তৈরি করেনি ওরা, ফলে বামপন্থী রাজনৈতিক দলটাই আজকে ডিক্লাইন করে গেছে, তাদের এত সুন্দর একটা যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে সেটাই যেমন ভেঙে পড়েছে। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাবো যে নারীবাদীরা যারা প্রথম ফার্স্ট ওয়েভে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল যদিও রাজনৈতিক স্বাধীনতা আদায়ের লক্ষ্যে, কিন্তু আমরা দেখতে পাবো যে তারা স্বাধীনতার পর বিভিন্ন যখন তারা বিভিন্ন মন্ত্র মিনিস্ট্রি বিভিন্ন যখন তারা বিভিন্ন ডিপার্টমেন্টের যখন বিভিন্ন রেসপন্সিবিলিটি তাদেরকে দেওয়া হচ্ছে, তখন কোথাও গিয়ে তারা সেই দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। তারা কিন্তু সেকেন্ড জেনারেশনকে গড়ে তোলার যে পদক্ষেপ এটা কিন্তু বিশেষভাবে নিতে পারেননি, তারা নিতে পারেননি। তো তাদের এই ব্যর্থতার কারণে আমরা দেখতে পাবো যে স্বাধীনতার প্রথম তোমরা দেখতে পাবে যে প্রথম 50 বছর বিশেষ কোনো উন্নতি তোমরা দেখতে পাবে না। যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু 1964 সাল থেকেই তোমরা দেখতে পাবে, 66 সাল থেকে 1966 থেকে প্রধানমন্ত্রী কিন্তু মহিলা, এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাবো বিভিন্ন মহিলারা বিভিন্ন প্রশাসনিক পদে বসেছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে 1970 সালের পরে গিয়ে এটা কি হচ্ছে, মানে 1970 সালের পরে গিয়ে থার্ড ওয়েভটা জেনারেট হচ্ছে। তাহলে সেকেন্ড যে ওয়েভ যে 1947 থেকে 1950-এর যে ওয়েভ, 1947 থেকে 1950-এর এই ওয়েভে আমরা কিন্তু বিশেষ কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। মহিলাদের এই সংগঠনগুলো, মহিলা এই নেতা নেত্রীরা তারা কিন্তু হারিয়ে যায়, তারা হারিয়ে যায়। তো আমরা দেখতে পাবো যে এই রকমের ঘটনাগুলো কিন্তু সেখানে ঘটেছে। এখানে আমরা দেখতে পাবো যে এটাকে আবার নতুন করে রিভাইভ করানোর কাজটা শুরু হচ্ছে 1970 সালের পর থেকে, যেটা তোমাদের বললাম। বিশেষ করে এই পদক্ষেপটা নিতে দেখতে পাচ্ছি আমরা ফুলরেণু গুহ, বীণা মজুমদারের নেতৃত্বে একটা কমিটি সেখানে তৈরি হয়েছিল, কমিটি অন দ্য স্টেটাস অফ উইমেন ইন ইন্ডিয়া। তারা একটা রিপোর্ট পেশ করেছিল, সেই রিপোর্টটির নাম হচ্ছে টুয়ার্ডস ইকুয়ালিটি, এবং আরও অনেক ছিলেন, আরও অনেকে মেম্বার ছিলেন এই কমিটিতে, মহিলারা ছিলেন। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে মহিলারা 1974-এ গিয়ে যে রিপোর্টটি পেশ করছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে তারা নারীদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বেশ কতগুলো রিফর্ম সেখানে কিন্তু তারা করেছেন, এবং এই দাবিটাও কার কাছে করছেন না, একজন মহিলা প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু তোমরা জানো যে 1975 যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যাচ্ছে তখন এই দাবিগুলো কোথাও গিয়ে না হারিয়ে যায়, এই রিপোর্টগুলো আর পেশ করা হতো না, পাবলিশ করা হতো না, মানুষের কাছে পৌঁছতো না, এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না, এগুলো নিয়ে কোনো আন্দোলনও হতো না। পরে আবার নতুন করে উঠে এসেছে, চাপিয়ে রাখা তো আর যায় না এগুলোকে। তো সরকারি লেভেলে আমরা বিশেষ পদক্ষেপ দেখতে পারিনি, বাট হ্যাঁ তারপর আমরা দেখতে পাবো যে এই পিরিয়ডের মধ্যেই কিন্তু সরকার এই ধরনের একটা কমিটি ফর্ম করেছিল, যে কমিটির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের রিপোর্ট কিন্তু বেরিয়ে এসেছে, টুয়ার্ডস ইকুয়ালিটি বলা হয় এটাকে, 1974-এ। এই পার্টিকুলার বিষয়টি পরীক্ষায় বোধহয় একাধিকবার জানতে চেয়েছে যে টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্টটি কত সালে প্রকাশিত হয়েছে, কারা এই লিডার ছিলেন, হ্যাঁ কে সরকারে ছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো একাধিকবার জিজ্ঞেস করেছে। তো এইগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে যে কল্পনা সায়ের একটা লেখা আছে যেখানে তিনি এগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এই লেখাটির নাম হচ্ছে উইমেন্স লিবারেশন অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন, উইমেন্স লিবারেশন অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন 1984, এটা আমরা দেখতে পাবো। এরপরে তোমরা দেখতে পাবে যে এই বইয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন, এবং আমরা দেখতে পাবো যে এই যে 1970s পর থেকে যে ওয়েবটা তৈরি হচ্ছে, 1970s পর থেকে যে থার্ড ওয়েবটা তৈরি হচ্ছে, সেই থার্ড ওয়েবে আমরা দেখতে পাচ্ছি যে উদারপন্থী একটা ভাবনা বেরিয়ে আসে, বামপন্থী একটা ভাবনা বেরিয়ে আসে, এবং সেই ভাবনাগুলো অবশ্যই র্যাডিক্যাল, চরম লেভেলে সেখানে ইকুয়ালিটি এনশিওর করতে হবে, পুরুষদের সমান এখানে ইকুয়ালিটি এনশিওর করতে হবে, পুরুষদের সমান সেখানে মহিলাদেরকে যোগ্য বলে প্রতিপন্ন করতে হবে, মহিলাদের অধিকারগুলোকে সুনিশ্চিত করতে হবে। এই ধরনের একটা চরম একটা ভাবনা সেখানে বেরিয়ে আসছে, যেখানে পরিবার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু এই ইকুয়ালিটিসগুলোকে দাবি করে বসছে। তো এগুলো আমরা দেখতে পাবো কি যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা জায়গা দখল করে নিয়েছে, এবং কল্পনা সায়ের এই যে লেখা উইমেন্স লিবারেশন অ্যান্ড ভলেন্টারি অ্যাকশনস,
1984-এ, সেখানে কিন্তু সেটাকে আরও বলা যেতে পারে যে ইগনাইট করেছে, আরও সেটার মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাবো কি যে তৃতীয় যে পর্ব, থার্ড যে ওয়েব, সেই ওয়েবে আমরা দেখতে পাচ্ছি নারীদের বিভিন্ন রাজনৈতিক তৎপরতা এবং সাংগঠনিক কাজকর্ম তাদের বাড়তে শুরু করে, তাদের বিভিন্ন সংগঠন গড়ে উঠতে শুরু করে যেগুলো হয়তো স্বাধীনতার পর হারিয়ে গেছিল, তাদের বিরুদ্ধে যে তাদের নির্যাতন যেভাবে হতো, বিভিন্ন বিশেষ করে যে সমস্ত তখনও বিভিন্ন যে মহিলাদের টর্চার হতো, রেপ হতো, সুপ্রিম কোর্ট পর্যন্তও সেই সময়ও গেছে, এমন নয় যে আজকে নতুন করে সুপ্রিম কোর্ট সেখানে তদারকি করছে, এগুলো অতীতেও হয়েছে। এবং আমরা দেখতে পাবো কি যে এগুলোর বিরুদ্ধে মহিলারা কিন্তু প্রতিবাদ করেছে, তারা চাকরি, তারা মজুরি, এই সমস্ত বিষয়গুলো এবং সামাজিক যে মর্যাদা, সমস্ত বিষয়গুলোতে তারা কি করেছে না ইকুয়ালিটিকে ইকুয়ালিটি তারা এক্সপেক্ট করেছে, ইকুয়ালিটি তারা কিন্তু এক্সপেক্ট করেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাবো আন্তর্জাতিক নারী সংগঠন সেই সময়, আন্তর্জাতিক বিভিন্ন যে নারী সংগঠন, আন্তর্জাতিক যে সমস্ত বিভিন্ন ঘটনা, সেগুলোও কিন্তু সেই সময় কি করেছে না এই সমস্ত বিষয়গুলিকে আরও প্রভাবিত করেছে। বিশেষ করে জাতিপুঞ্জের তরফ থেকে যে সমস্ত পদক্ষেপগুলো সেই সময় নেওয়া হচ্ছিল, ঠিক আছে, কোপেনহেগেন যেমন সামিট হয়েছে, মেক্সিকো হয়েছে, নাইরবি হয়েছে, বেজিং হয়েছে, এগুলো যেমন সিকুয়েন্সে জানতে চায়, এগুলো সিকুয়েন্সে জানতে চায়, এগুলো ডেটগুলো একটুখানি গুগল করে দেখে নিয়ে সিকুয়েন্সে লিখে নেবে, মেক্সিকো, কোপেনহেগেন, নাইরবি, বেজিং। তো মহিলাদের ইস্যুসগুলোকে কেন্দ্র করে মহিলাদের এই যে সামিটসগুলো, বিভিন্ন সামিটসগুলো, কনফারেন্সগুলো, এগুলো কিন্তু ভারতের যে রাজনৈতিক, ভারতের যে মহিলাদের রাজনৈতিক অবস্থা, সেটাকে কিন্তু আরও অনেক কিন্তু প্রজ্বলিত করেছে বলা যেতে পারে। এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং জাতিপুঞ্জের তরফ থেকে বিশেষ করে যদি দুটো প্রোগ্রামের কথা বলো যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনও করছে, সেগুলো হচ্ছে কি প্ল্যানেট 50-50 বলে একটা তারা প্রোগ্রাম নিয়েছিল, আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যে গোলে তোমরা জানো যে 8টা গোল ছিল, সেই গোলের মধ্যে একটা গোল ছিল মহিলাদের জেন্ডার জাস্টিস। তো জেন্ডার জাস্টিসের একটা কিন্তু সেখানে একটা পার্টও কিন্তু ছিল, উইমেন এম্পাওয়ারমেন্টের সেখানে বিষয়গুলোকে কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে, যেটাকে পরবর্তীকালে তোমরা জানো যে 2000 থেকে সেটাকে আবার 2015 থেকে এটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে এবং এটাকে আরও অনেক গভীরে গিয়ে এটাকে টুকরো টুকরো করা হয়েছে। তো ফলে মহিলাদের দাবি দাওয়াগুলো আরও অনেক বৃদ্ধি পেয়েছে, আরও অনেক বড় হয়েছে। তো যাই হোক, এগুলো আমরা কিন্তু সেখানে একটা বড় ইভেন্টস হিসেবে দেখতে পাবো, যেগুলো ভারতবর্ষের নারীবাদী যে সংগঠন, নারীবাদী যে কার্যকলাপ, সেগুলোকে কিন্তু আরও অনেক সাহস জুগিয়েছিল। জাতিপুঞ্জের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে নারী বর্ষ হিসেবে স্বীকার করা, উইমেন্স ইয়ার অফ উইমেন, এইরকম একটা বর্ষ স্বীকার করা হয়েছিল, সেটা হচ্ছিল 1975। এবং একটা দশককে সেখানে আইডেন্টিফাই করা হয়েছিল, একটা ডিকেডসকে, সেটা হচ্ছে 1975 থেকে 85 পর্যন্ত। তো এটাও একাধিকবার পরীক্ষায় এসেছে, তোমরা এটা দেখে নাও ভালো করে, আগামী দিন আবার আসতে পারে, একাধিকবার এসেছে। তো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে এই পিরিয়ডের মধ্যে নারীদেরকে ভ্যালুস দেওয়ার প্রবণতাগুলো কিন্তু আন্তর্জাতিক লেভেলে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং তারও ঢেউ এসে ভারতবর্ষে কিন্তু এই কারণেই পড়ছে। এবং থার্ড ওয়েভ আমরা এই কারণেই কিন্তু ভারতবর্ষে আবার নতুন করে কিন্তু দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়েভে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের কার্যকলাপগুলো বন্ধ হয়ে গেছিল, সেখানে থার্ড ওয়েভে আবার রিভাইভ করার পেছনে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা সাহস জুগিয়েছিল কিন্তু এই ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভগুলো। এরপরে আমরা দেখতে পাবো যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইয়ার হিসেবে জাতিপুঞ্জে একটা বছরকে ঘোষণা করেছিল, সেই সালটি ছিল 2001 সাল। নারীদের স্বাধিকার বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো নারীদের মানে ভারতবর্ষ ওই বছরটিকেই আর কি, ভারতবর্ষ বা ওই বছরটিকেও আমরা দেখতে পাবো ইন্ডিয়াতেও এটাকে নারীদের স্বাধিকার বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইয়ার হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জ 2001 সালকে যখন ঘোষণা করছে, তখন নারীদের স্বাধিকার বর্ষ হিসেবে ঘোষণা করছে ঠিক 2001 সালটিকে এই ভারতবর্ষ সরকার। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা আউটকাম হিসেবে কিন্তু এই আন্দোলনের বেরিয়ে এসেছে। এবং তারপর থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতবর্ষে বিভিন্ন নারীদের কল্যাণের উদ্দেশ্যে, মহিলাদের কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারগুলো, কেন্দ্রীয় সরকারগুলো। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন বেটি বাঁচাও বেটি পড়াও একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, জানো তোমরা, পরীক্ষায় একাধিকবার এসেছে প্রশ্নটি। তো এটা কিন্তু বিশেষ একটা সাড়া জাগিয়েছে, রাজনৈতিক লেভেলে হয়েছে অবশ্যই, আমি বলবো না যে খুব বেশি কিছু হয়েছে, কারণ আমি এটার প্রভাব বিশেষ কিছু দেখতে পাই না, তোমরা হয়তো দেখে থাকতে পারো, ঠিক আছে, কতজন ফেলোশিপ পেয়েছো, কতজন এখন তোমরা এটার জন্য রিজার্ভেশন পেয়েছো, কতজন সেখানে বাসে রিজার্ভেশন পাচ্ছ, হাসপাতালে পাচ্ছ, কলেজে পাচ্ছ, রেলে পাচ্ছ, ট্রেনে পাচ্ছ, কোথায় পাচ্ছ এখন তোমরা ভালো বলতে পারবে। তো যাই হোক, এখানে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের একটা স্লোগান সেখানে কিন্তু সমৃদ্ধ হয়েছে, এবং অবশ্যই এটা নরেন্দ্র মোদীর হাত ধরেই এসেছে, তোমরা জানো। এবং পশ্চিমবঙ্গে যেমন কন্যাশ্রী প্রকল্পের কথা বলা যেতে পারে,
ঠিক আছে। তো এই রকমের আমরা বিভিন্ন পদক্ষেপ দেখেছি, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারগুলো বিভিন্ন সময় নিয়েছে। আউটকাম হিসেবে যেগুলো বেরিয়ে এসেছে, নারীবাদের আউটকাম বা থার্ড ওয়েভ অফ ফেমিনিজমের আউটকাম হিসেবে যেগুলো বেরিয়ে এসেছে। এবং একটা বড় পদক্ষেপের মধ্যে যেমন ভারত সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে 1992 সালে জাতীয় মহিলা কমিশন। জানো তোমরা, এটা একাধিকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটি, যে জাতীয় মহিলা কমিশন ইস্টাবলিশ করেছে, ন্যাশনাল কমিশনস ফর উইমেন। ন্যাশনাল কমিশনস ফর উইমেন্স 1992-তে ভারত সরকার এস্টাবলিশ করেছে। এবং শুধু সেখানেই নয়, ভারতের সমস্ত রাজ্যে এখানে একটা জাতীয় একটা করে রাজ্য কমিশনও সেখানে এস্টাবলিশ হয়েছে। এবং এগুলো নারীদের বিভিন্ন যে অসুবিধে, যে প্রবলেমসগুলো, সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করার একটা সংগঠন হিসেবে কিন্তু এটাকে গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে সময় বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। 1980 সালে বিশেষ করে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, 1997 থেকে 2000 সাল পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে মহিলাদের সামাজিক একটা গুরুত্ব বিবেচনা করে এখানে আমরা দেখতে পাবো কি যে 30% তাদের জন্য এক্সপেন্ডিচার করা হবে, এই ধরনের ঘোষণা সেখানে কিন্তু হয়েছে। এই ধরনের ঘোষণা কিন্তু সেখানে হয়েছে। তা আমরা দেখতে পাবো যে 1952 সালে যখন ভারতবর্ষে, এবং আরও একটা বিষয়, যদি পলিটিক্যাল যদি একটুখানি তোমরা ফিগারটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে যখন প্রথম লোকসভা গঠিত হয়, তখন তো আমরা সেখানে দেখতে পাবো যে মহিলাদের প্রতিনিধি ছিল মাত্র 4.59%, মানে ধরে নাও 5%, মানে 100 জনে 5 জন। 100 জনে 5 জন মানে 500 জনের মধ্যে কতজন? তাহলে 500 জনের মধ্যে সেখানে কিন্তু 25 জন। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালে এসে সেই সংখ্যাটা কিন্তু 11.23%-এ এসে দাঁড়িয়েছে, 11.23%-এ দাঁড়িয়েছে। এবং 543 জনের মধ্যে 61 জন মহিলা কিন্তু সেখানে সাংসদ আছে। যদিও সংখ্যাটা খুবই কম, 11% মাত্র, কিন্তু ইনক্রিজ হয়েছে। এটা ইনক্রিজ হয়েছে এবং আরও বড় পরিমাণে হবে। এবং তোমরা যদি 2019 সালে দেখো, তাহলে তো সেটা আরও অনেক বড় পরিমাণে হবে। যেমন পশ্চিমবঙ্গ থেকেই প্রচুর মহিলা সেখানে সাংসদ হিসেবে গেছেন। বাট এর বাইরেও আমরা জানি কি, এর বাইরেও আমরা জানি যে ভারত সরকার রিসেন্টলি একটা আইন পাস করেছে। এই আইনটার নামও মনে রেখো, কত সালে পাস হয়েছে লোকসভায়, কত সালে পাস হয়েছে রাজ্যসভায়, কত সালে রাষ্ট্রপতি সই করলো এগুলো, এবং প্রথম কবে এটা পাস হয়েছিল, পেশ হয়েছিল বিল হিসেবে। যেমন অলরেডি বিল হিসেবে কবে এটা পেশ হয়েছিল সেটা যেমন এইবার নেটে, এইবার না তার আগের বার নেটে যেমন জানতে চেয়েছিল, তোমরা জানো। তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় জানতে চাই, এগুলো ভালো করে একটু দেখে নিও। তো আমরা জানি যে এখন মহিলাদের জন্য পার্লামেন্টে বা পলিটিক্যাল এই যে ইনস্টিটিউশনসগুলো আছে, বিশেষ করে আইনসভাগুলো, তো সেখানে এখন কি করা হয়েছে, রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা হচ্ছে 1/3। তো 1/3 রিজার্ভেশনের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে মহিলাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঘটানোর একটা চেষ্টা হয়েছে। তার কারণ যে মহিলাদের না তো বিশেষ কোনো সামাজিক উন্নতি হয়েছে, না তো মহিলাদের কোনো রাজনৈতিক উন্নতি হয়েছে, না তো সেখানে কোনো অর্থনৈতিক উন্নতি হয়েছে, এবং এই ডিসক্রিমিনেশনসগুলোও বন্ধ হয়নি। তো যেহেতু হয়নি, সেই কারণে এখন বাধ্য হয়ে এক প্রকার সরকার এগুলো করছে। এবং বুঝতেই পারছো যে নারীদের যেভাবে পার্টিসিপেশনসটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তারা আজকে যতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যতটা তারা হয়তো ফিজিক্যাল ফিল্ডে এতটা অ্যাক্টিভ নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতটা তারা অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াকে তারা যেভাবে ক্যাপচার করে রেখেছে, বিশেষ করে যেমন যদি তোমরা ইনস্টাগ্রামের কথা বলো, তো সেখানে মহিলারা সেখানে কিন্তু এটাকে এক প্রকার ক্যাপচার করে রেখেছে, আমি সেটাই বলবো। এটাই আমি বলবো, শুরুর দিকে যেমন ফেসবুকটা ছিল, অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো ছিল, কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ইনস্টাগ্রাম, এবং সেখানেও তোমরা দেখবে যে আজকে তাদের বিশাল ফ্যান ফলোয়ার আছে, কিছু কিছু মহিলার ফ্যান ফলোয়ার আছে, এবং সেই ফ্যান ফলোয়ারকে দিয়ে তারা কি করতে পারছে, আজকে একটা বড় একটা মাস মুভমেন্ট সেখানে কিন্তু লঞ্চ করতে পারছে। তো এইরকমভাবে আজকে যে আন্দোলনগুলো যেগুলো দেখতে পাচ্ছ, আন্দোলনগুলো হওয়ার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে কিন্তু যেমন এই সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো, যারা একটা ফ্যান ফলোয়িংয়ের কনসেপ্টকে ডেভেলপ করেছে, একটা বিভিন্ন সেলিব্রিটিস এখানে কিন্তু দাঁড় করিয়েছে। কারণ তথাকথিত এস্টাবলিশ সেলিব্রিটিরা তারা কিন্তু মুখ খোলে না। তোমরা জানো এটা, যে বড় কোনো সেলিব্রিটি যদি হয়, তাহলে সে সামাজিক ইস্যু নিয়ে তার কোনো সে মুখ খোলা থাকে না, সে মুখ খোলে না, কারণ তার একটা বড় রেপুটেশন নষ্ট হয়ে যাবে বলে সে মনে করে। তো স্বাভাবিকভাবে সে মুখ খোলে না। যেমন সৌরভ গাঙ্গুলি মুখ খুলো না প্রথম দিকে, বা এতদিন খোলেনি, এখন বাধ্য হয়ে যখন দেখছে যে না এটা তো সবাই নেমে পড়েছে ধীরে ধীরে এক এক করে, তাহলে তাকেও নামতে হবে। তো দেখবে এগুলো শুরুর দিকে যেমন দেখবে এমন কিছু কথা বললো যেগুলো শুনে মনে হলো তোমার যে একে বোধ হয় একটুখানি উচিত কিছু শিক্ষা দিতে পারলে ভালো হতো। এখন দেখবে যে তিনি যে রিয়েলাইজ করছেন, তিনি এখন দেখতে পাচ্ছ যে তিনিও কিন্তু মাঠে নেমেছেন। তো এটা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত
প্ল্যাটফর্মসগুলোতে মহিলাদের ডমিনেশনসটা আছে বলে তারা এটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে, জীবিত রাখতে পারছে, এগিয়ে নিয়ে যেতে পারছে, এবং যার কারণে আজকে এই তথাকথিত এস্টাবলিশ মানুষরাও মুখ খুলতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, বড় কোনো তথাকথিত যদি কোনো বড় কোনো ব্যক্তি হয়, তারা কিন্তু এই ধরনের ইস্যুস নিয়ে নিশ্চুপ থাকে। অর্থাৎ তুমি কোনোদিন মুকেশ আম্বানিকে বলতে শুনবে না, এটা নিয়ে কোনো কথা বলতে শুনবে না। তুমি অনিল আম্বানিকে কথা বলতে শুনবে না, তুমি নীতা আম্বানিকে এটা নিয়ে কথা বলতে শুনবে না। তুমি এখানে কোনো এই কারণে বড় বড় বিজনেসম্যানদেরকে এটা নিয়ে কোনো কথা বলতে তুমি শুনতে পারবে না, তার কারণ ওরা বিজনেসম্যান। তুমি বড় কোনো অ্যাক্টর, যদি তুমি শাহরুখ খান বলো, সালমান খান বলো, এদেরকে নিয়ে এগুলো মুখ খুলতে দেখতে পাবে না। তার অন্যতম কারণ হচ্ছে যে ওরা জানে যে এটার মধ্যে কিছুটা পলিটিক্স আছে, এবং এখানে মুখ খোলা মানে হচ্ছে যে সে এক প্রকার কিন্তু বাধ্য হয়ে গেল যে সমস্ত ইস্যুতেই তাকে, এখন ছোট হোক কিংবা বড়, তাকে মুখ খুলতে হবে। তো কোনো একটা পক্ষকে সমর্থন করতে গেলে দেখা যাবে যে সে কিন্তু আবার মানে যাকে সমর্থন করবে সেও কিন্তু কিছু ভুল করলে তখনও তার কাছে আবার জবাবদিহি চাওয়া হবে। তো কাজেই সে নিজেই এরকমভাবে পলিটিসাইজ হয়ে যাবে। তো এই কারণে এরা নিজেরা দূরে থাকে। তো পলিটিক্সের কালারে নিজেদেরকে তারা রাঙাবে না বলে তারা নিজেদের রাজনীতি থেকে দূরে থাকে, কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এটাই যে মহিলাদের অবস্থার কোনো কিন্তু পরিবর্তন হয় না। যাদেরকে মানুষ সমাজ হিরো বানিয়েছে, সেই হিরোদেরকে দিয়ে কিন্তু সমাজের বিশেষ কোনো উন্নতি হয় না। তো এই কারণে তোমরা দেখতে পাবে যে এখন যে নতুন মিডিয়ামগুলো এসেছে, সোশ্যাল মিডিয়ার যে মিডিয়াম, যেটা নিয়ে আমি এখন কাজ করছি, নতুন আমার লেখাপত্রগুলো এগুলো নিয়েই চলছে, তো সেখানে তোমরা দেখতে পাবে যে এগুলো কি করছে না, এরকমভাবে মাঝারি টাইপের কিছু হিরোশিপের কনসেপ্ট তৈরি করেছে। সেখানে কিন্তু স্টারডমের কনসেপ্ট তৈরি করেছে, যাদের মোটামুটি 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন করে ফলোয়ার্স আছে, এবং তারা আজকে কি করছে, এই ধরনের আন্দোলনগুলিকে আজকে কিন্তু জীবিত রেখেছে। তাদের দিয়ে এই আন্দোলনগুলো কিন্তু হচ্ছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এগুলো লিবারেল যে ওয়ার্ল্ড, সেই লিবারেল ওয়ার্ল্ডের এগুলো তাদের নিজেদের বিজনেসকে বড় করার জন্য বেসিক্যালি তারা এই রকমের এম্পাওয়ারমেন্টের ইনস্ট্রুমেন্টগুলোকে লঞ্চ করেছেন, এবং এই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করেই আজকে কিন্তু মহিলারা হয়তো আজকে এই জায়গায় পৌঁছতে পারছে। তো যেগুলো যদি এদেরকেও আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা উচিত, যেটা আমি করার কাজ করছি আমার রিসার্চের মধ্য দিয়ে, যে ক্রিটিক্যালি দেখছি। এমন নয় যে তারা আজকে সোশ্যাল মিডিয়া দিয়েছে বলে তাদের সব ক্ষেত্রে মহিলাদের উন্নতি হচ্ছে, তারা আন্দোলন করছে এবং তাদের রাজনৈতিক বিশেষ উন্নতি হচ্ছে বা অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সামাজিক ব্যবস্থার উন্নতি হচ্ছে, তা কিন্তু নয়। বরং এই মিডিয়ামগুলো কিন্তু লং রানে এরাও কিন্তু বিজনেসম্যান, এটাও বুঝতে হবে, এবং এরাও কিন্তু বিজনেস করছে। কাজেই এরা কখনো চাইবে না যে একটা শান্তির পরিবেশ ইস্টাবলিশড হোক। শান্তি যদি ইস্টাবলিশড হবে তাহলে তার ইনফরমেশন কেউ সার্কুলেট করবে না, আর ইনফরমেশন যদি সার্কুলেট না হয় তাহলে তো সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ হয়ে যাবে। তো এই ক্রিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটাকেও দেখতে হবে যে যাকে আমি ব্যবহার করে আমি চিকিৎসা করার কাজটা করছি, অপারেশন করছি, যে যন্ত্রটাকে কাজে লাগিয়ে, তার কিন্তু অপর একটা সাইড আছে, সে সাইডটা দিয়ে সে কিন্তু আবার কিন্তু খুন করারও কাজটা করে বা করতে পারে, এবং পারে নয়, সে করে। তো ওটাকেও ভুলে গেলে চলবে না। কাজে ওই রোলটাকেও কিন্তু ক্রিটিক্যালি দেখতে হবে, যেটা আমি করার কাজটা করছি মহিলাদের পার্সপেক্টিভ থেকে নয়, সেটা অন্য একটা পার্সপেক্টিভ থেকে, ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে এগুলো হচ্ছে ইস্যুস, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 1992 সালে মহিলাদের আরও এই ধরনের একটা ডেভেলপমেন্টস হয়েছিল। 1992 সালে তোমরা জানো যে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং সেখানে প্রথমবারের মতো মহিলারা রাজনৈতিক একটা কিন্তু পার্টিসিপেশনের লিগাল একটা কিন্তু বলা যেতে পারে গ্যারান্টি পাচ্ছে। কী ধরনের গ্যারান্টিটা হচ্ছে এটাই যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিসগুলোতে যে সেখানে নির্বাচন হবে, সেই নির্বাচনে তাদের মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন কম্পালসারি করে দেওয়া হয়েছে, এবং সেটা SC/STদের মধ্যে থেকেও করা হয়েছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি যে রিজার্ভেশনসটাকে কম্পালসারি করে দেওয়ার মধ্য দিয়ে লোকাল লেভেলের যে অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল লেভেলের যে ডেভেলপমেন্ট, যেটা সরাসরি ইম্প্যাক্ট তাদের উপর এসে বেশিরভাগ সরাসরি পড়ে, তো সেগুলোতে তাদের পার্টিসিপেশনসটাকে ইনশিওর করার মধ্যে দিয়ে তাদেরকে পলিটিক্যালি অ্যাওয়্যার করার চেষ্টা করা হয়েছে, তাদের অর্থনৈতিক প্রোগ্রেস ঘটানোরও চেষ্টা করা হয়েছে। যদি সরাসরি বেতন যে পায়, খুব বড় বেতন পায় তা নয়, 2,000-2,500 টাকাই এদের স্যালারি হয়। বাট আমি বলতে চাইছি যে এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনগুলো যখন কোনো একটা কাজ করে, তখন সেই কাজের ফল কিন্তু সমাজের মহিলারাও কিন্তু সমানভাবে পায়, বা না পেলেও অ্যাটলিস্ট কিছুটা অংশ তারা পায়, কাজে তাদেরও কিছুটা এম্পাওয়ারমেন্ট হয়। তো যাই হোক, এইরকমভাবে তোমরা দেখতে পাবে কি যে তাদের পলিটিক্যাল, তাদের সোশ্যাল, তাদের ইকোনমিক, এগুলোর কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। প্যারালালি রিলিজিয়াস কালচার, এগুলোরও কথা বলা যেতে পারে, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাবো যে 1972 সালে, মানে একটু যদি পিছিয়ে যাওয়ার চেষ্টা করো, কিছু ইনফরমেশনের বিষয়গুলো যদি ফোকাস করো, তাহলে দেখবে যে
সেবা বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যেটা পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে, ভালো করে নোট করবে। নাম হচ্ছে, এর ফুল ফর্মটাও জিজ্ঞেস করেন না সময়। ফুল ফর্ম হচ্ছে সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশনস। এটা এলা ভাটের নেতৃত্বে তৈরি হয়েছিল। তিনি একজন গান্ধীবাদী ছিলেন, গান্ধীর শান্তিপূর্ণ পদ্ধতিকে সমর্থন করতেন ভীষণ রকমভাবে। তো এলা ভাটের নেতৃত্বে এই ধরনের একটা সেবা বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যে অর্গানাইজেশন কি করেছে, মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য কিন্তু ভীষণ রকমভাবে কাজ করেছে। এবং আমরা দেখতে পাবো যে মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন সময় ভারত সরকারের তরফ থেকেও, যেমন ইউজিসির তরফ থেকে মানবী বিদ্যা কেন্দ্র, যেটাকে বলা হচ্ছে উইমেন স্টাডিজ সেন্টারও বিভিন্ন সময় তৈরি করা হয়েছে। যদিও সেটা মাঝে মাঝে সেই রেকগনিশনটা চলে যায়, বিশেষ করে এই বিজেপি সরকারে এসে যেমন অনেকে বলার চেষ্টা করছে, অভিযোগ করছে যে এই সেন্টারটিকে তারা রেকগনিশন দেয় না। যেমন যাদবপুরের যেমন কেউ যদি এমফিল করে, যেমন মাস্টার্স সেখানে বোধহয় হয় না, শুধু এমফিল পিএইচডি হয়। তো যারা করে তাদেরকে যেমন রেকগনিশন দেওয়া হয় না, ধীরে ধীরে সেটা বন্ধর মুখে চলে যাচ্ছে। তো একটা সময় এটা তৈরি করেছিল ইনিশিয়েটিভ নিয়ে, মহিলা কেন্দ্রিক চর্চা হবে, সেখানে ইকুয়ালিটি নিয়ে চর্চা হবে, সেখানে পলিটিক্যাল রাইটস নিয়ে চর্চা হবে, সোশ্যাল রাইটস নিয়ে চর্চা হবে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইস্যুস নিয়ে চর্চা হবে, এবং সেখানে বিভিন্ন যে প্রতিকূলতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য গবেষণা হবে, এবং আলটিমেটলি মহিলাদের যে অবস্থা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেখানে তাকে ইকুয়ালিটির পর্যায়ে পুরুষদের সঙ্গে পৌঁছে দেওয়া হবে। এই চর্চাগুলো হতো, সেইটা কিন্তু বন্ধের মুখে চলে যাচ্ছে। তো যাই হোক, এগুলো ফান্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এদের স্বীকৃতিগুলো দেওয়া হচ্ছে না, এই সমস্ত প্রবলেমসগুলো সেখানে কিন্তু লেগে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু তাই নয়, ভারতবর্ষ সরকার বিভিন্ন সময় নারীদের বিভিন্ন অধিকার সুনিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে। যেমন 1956 সালে ভারতে নারীদের অধিকার রক্ষার জন্য, 1956 সালে ভারতে নারীদের অধিকার রক্ষার জন্য আমরা জানি কি হিন্দু উত্তরাধিকার আইন পাশ হয়েছে। 1956 সালে। এরপর আমরা দেখতে পাবো 1961 সালে পণ প্রথা নিষিদ্ধকরণ আইন, ডাউরি প্রভিশন অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে, 1961 সালে তৈরি হয়েছে। গর্ভপাত সংক্রান্ত আইন 1971 সালে তৈরি হয়েছে। বেদনান্ত সংক্রান্ত আইন 1976 সালে তৈরি হয়েছে। পারিবারিক আদালত আইন, ফ্যামিলি কোর্ট যেটাকে বলা হচ্ছে, তো সেখানে 1984 তৈরি হয়েছে। শিশু শ্রম নিবারণ আইন যেমন 1986 সালে তৈরি হয়েছে। সতীদাহ প্রথা আইন যেমন 1987 তৈরি হয়েছে। গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ, যে গর্ভে থাকলে যেমন দেখবে সেখানে ফেটাসটাকে নির্ধারণ করার চেষ্টা করা হয় যে সে ছেলে নাকি মেয়ে, আর মেয়ে হলে তাকে জন্ম দিতে চায় না অনেক পরিবার, যে না আমি মেয়ের দায় নিতে পারবো না, মেয়েকে মানুষ করবো না, তাকে তো পেটেই মেরে দেওয়া হয়। তো লিঙ্গ বা ভ্রূণ নির্ধারণ যেটাকে বলা হয়, তো সেটাও যেমন নিবারণ করা হয়েছে। জানো তোমরা এগুলো সব বিভিন্ন আলট্রাসোনোগ্রাফি আছে, সেগুলো করলে এগুলো বোঝা যায়, তো সেগুলোও যেমন ব্যান করেছে। দেখবে তোমরা বড় যে কোনো প্রাইভেট হসপিটালে গেলেই সেখানে বড় করে লেখা থাকে যে এখানে গর্ভ নির্ধারণ করা হয় না, লিঙ্গ নির্ধারণ করা হয় না। তো 1994 এই আইনটা এসেছে, তারপর থেকে এই সচেতনতাগুলো তৈরি হয়েছে। 2002 সালে আমরা দেখতে পাবো পারিবারিক হিংসা প্রতিরোধ আইন তৈরি হয়েছে, কারণ পরিবারের মধ্যে সব থেকে বেশি হিংসার শিকার হয় মহিলারাই। যে পুরুষরা বাইরে থেকে কোথায় কার সাথে কি ঝগড়া করে আসবে, ঝগড়াঝাটি করে আসবে, আর মহিলাদের উপর সেখানে অত্যাচার করবে, এই ধরনের ঘটনাগুলো বেশি হয়। বা মহিলারা যেহেতু পরিবারের মধ্যে তাকে দুর্বল হিসেবে পায়, তাকে আনুগত্যশীল হিসেবে পায়, তো সবাই ভাবে যত অত্যাচার তার উপরই। তো এই সমস্ত প্রবলেমসগুলোও আমরা জানি যে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন সেখানে কিন্তু আইন কানুন উঠে এসেছে। এবং তোমরা জানো যে মহিলাদের যেমন 2012 সালের দিকেই তোমরা জানো যে এখন ওই নির্ভয়ার কাণ্ডটি হলো, নির্ভয়ার এই ধরনের একটা নির্মম অত্যাচার হয়েছে, একটা ঘটনা ঘটেছে, তখন তোমরা জানো যে ভারত সরকার একটা কঠোর আইনও তৈরি করেছে। সেটা হচ্ছে যে কেউ যদি সেখানে মাইনর কোনো মহিলাকে রেপ করে তাহলে তার কিন্তু সেখানে মৃত্যুদণ্ড হতে পারে। তো এই ধরনের আইনগুলোও এসেছে, এবং এটাকে আরও অনেক কঠিন করার কাজও চলছে, চেষ্টা হচ্ছে। বাট তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে কি মহিলারা অনেকটা পিছিয়ে আছে। তারা অনেকটা পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে যে কাঠামোগত পরিবর্তন কিছু আসছে না, যা আসছে শুধু আইনের মধ্যে। কিন্তু আইন দিয়ে সব কিছু কিন্তু করা যায় না, এবং যেখানে যেখানে আইনগুলোকে প্রয়োগ করা দরকার সবার আগে, সেখানে এগুলোর কোনো প্রয়োগ নেই। অর্থাৎ সবার আগে যেখানে প্রয়োগ করা দরকার সেখানে হচ্ছে কি এলিট সিস্টেমের মধ্যে, এলিটোক্রেসির মধ্যে এগুলোকে সবার আগে প্রয়োগ করা দরকার, সেখানে এগুলোর প্রয়োগটা কিন্তু হয় না। এলিট ইনস্টিটিউশনসগুলোর মধ্যে, পলিটিক্যাল ইনস্টিটিউশন, লিগ্যাল ইনস্টিটিউশনসগুলোর মধ্যে সবার আগে যে এগুলোর প্রয়োগ হওয়া দরকার, যেহেতু ওখানে এগুলোর হয় না, ফলে কি হয়, সমাজে এই আইনগুলোর কিন্তু মূল্যও কিছু থাকে না। তো আমরা দেখতে পাবো যে মহিলারা আজকে আন্দোলন করে হয়তো অনেকটা দূর এগিয়ে গেছে বটে, কিন্তু তাদের বিশেষ কোনো অবস্থার কিন্তু পরিবর্তন ঘটেনি, এগুলো কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি।
তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পাবে। এবার তোমাদের একটুখানি যে ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম সেটা নিয়ে কথা বলি। এগুলো গেল সব থার্ড ওয়েভ অফ ফেমিনিজম, যেটা 1970s পর থেকে তোমরা দেখতে পাচ্ছ তৈরি হয়েছে। থার্ড ওয়েভ অফ ফেমিনিজম, যেটা আমি বলবো 2010 সাল পর্যন্ত এটাকে ফুল স্টপ দাও। 2010 সালের পর থেকে একটা নতুন ওয়েব তৈরি হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বেসড বা ইন্টারনেট বেসড ফেমিনিজম। ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম বলা যেতে পারে এটাকে। ফোর্থ ওয়েভ ফেমিনিজম বলা যেতে পারে এটাকে। কেন ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম? তার কারণ এই ফেমিনিজমের চরিত্র আগের যে ফেমিনিজমের যে বৈশিষ্ট্য সেই বা ওয়েবের যে বৈশিষ্ট্য সেটার থেকে ভিন্ন। কীভাবে ভিন্ন? সেটা ভিন্ন এইরকমভাবে যে আগের ওয়েবে আমরা দেখেছি আগের ওয়েবে আমরা এগুলো দেখলাম যে সেখানে কি দেখলাম আমরা, যে ইন্টারনেটের বিশেষ কোনো প্রচলন ছিল না। সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে 1990 সালের পর থেকে বিশেষ করে কম্পিউটারে হতো, এবং সেই কম্পিউটারগুলোরও অ্যাক্সেস সেখানে কিছু অল্প সংখ্যক মহিলার ছিল, বড় সংখ্যক মহিলার কাছে সেটা ছিল না। ব্যবহার মানে এটা তারা ব্যবহার করতে পারতো না, তাদের এটার অ্যাক্সেস ছিল না। কিন্তু 2010 সালের পর থেকে বলবো এই কারণে যে 2010 সালে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে ওয়াইডলি বলা যেতে পারে যে মোবাইল সিস্টেমের ব্যবহার কিন্তু হতে শুরু করেছে, এবং এই মোবাইলের মধ্য দিয়ে কমিউনিকেশনসটা অনেক ইজি হয়ে গেছে। এবং মহিলারা যারা হয়তো বিশেষ কোনো সরাসরি হয়তো সেখানে তাদের নিজেদের প্রেজেন্সে যারা হয়তো বিশেষ কোনো অ্যাক্টিভ রোল প্লে করতে পারে না, কোথায় না পরিবারে, না বিভিন্ন সোসাইটিতে কিংবা পলিটিক্যাল লিগ্যাল ইনস্টিটিউশনে, তারা হয়তো সেটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, নিন্দা করতে পারে না, সমালোচনা করতে পারে না, প্রশংসা করতে পারে না। তারা আজ গিয়ে কি করছে না, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা কিন্তু ভার্চুয়ালি একটা নতুন যে সমাজ তৈরি হয়েছে সেই সমাজে তারা আজ কী করছে, নিজেদের যে বক্তব্য সেই বক্তব্যটাকে তারা কিন্তু তুলে ধরতে পারছে। তারা সেখানে তাদের নিজেদের প্রয়োজন মতো ড্রেস পরতে পারছে, তারা তাদের নিজেদের প্রয়োজন মতো নিজেদের ইচ্ছে মতো তারা সেখানে খেতে পাচ্ছে, সেই খাওয়ার ভিডিওটি দেখাতে পারছে লোককে। কিন্তু এটা বাড়ির কোনো পুরুষকে দেখালে, সমাজের কোনো পুরুষকে দেখালে হয়তো ফিজিক্যালি তাকে হয়তো সেখানে বা দেখলে হয়তো সে নিন্দা করবে, কিন্তু সমাজ সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেই ভিডিওটা যখন পোস্ট করছে তখন হাজার হাজার মানুষ তাকে সেটার জন্য লাইক দিচ্ছে, তাকে ফলো করছে, সেটার জন্য সে একটা রেমুনারেশনও পাচ্ছে কোম্পানির তরফ থেকে। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে তার একটা নতুন ইকোনমিক সোর্স তৈরি হয়েছে, তার একটা নতুন একটা যাত্রা তৈরি হয়েছে। প্লাস এটাও আমরা দেখতে পাবো যে এখানে নতুন নতুন যে প্রবলেমসগুলো উঠে এসেছে সেই প্রবলেমসগুলো এর আগের যে ওয়েবগুলো বা থার্ড যে ওয়েবটা বিশেষ করে আমরা শেষেরটা যেটা দেখলাম সেটার থেকে ভিন্ন। কেন ভিন্ন? কারণ এখানকার প্রবলেমসগুলো এখন কিন্তু এই নতুন সোসাইটি কেন্দ্রিক। নতুন সোসাইটিতে যেহেতু এর এক্সপেনশনসটা হয়েছে, নতুন সোসাইটিতে মহিলাদের যেমন ডিমান্ডস বৃদ্ধি পেয়েছে, রাইটস যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি তাদের প্রবলেমসগুলো বৃদ্ধি পেয়েছে। কী প্রবলেমস উঠে এসেছে? যেমন হচ্ছে সাইবার বুলি হওয়ার একটা প্রবণতা মহিলাদের বেশি করে তাদেরই দেখতে পাওয়া যায়। তাদের যেমন হচ্ছে তোমরা দেখতে পাবে যে তাদের পর্নোগ্রাফির একটা সমস্যা তোমরা দেখতে পাবে, যে পুরুষদেরকে সেখানে ভিডিও স্প্রেড করা হয় না, কিন্তু মহিলাদের কোনো ভিডিও, নগ্ন কোনো ভিডিও পেলে সেটা কিন্তু সকলে উপভোগ করে। তারপরে তোমরা দেখতে পাবে যে সেখানে তাদের যে পার্সোনাল ইনফরমেশন ডেটা ব্রিচ যেটাকে বলা যেতে পারে, তো সেটা হচ্ছে তাদেরই বিশেষভাবে হয়। তাদের যেমন আইডেন্টিটি সেখানে একটা ক্রাইসিসের মধ্যে আছে, যে তারা একটা নির্দিষ্ট আইডেন্টিটি মানে তারা একটা পরিচয় নিয়ে এসেছে, কিন্তু সেই পরিচয়টা তারা নিজেদের মতো করে সেখানে দিতে পারে না। আমার যে রিসার্চটি জানো সেটা নিয়ে হয়েছে, যে সেখানে আমি এটা দেখানোর চেষ্টা করেছি তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভুগছে, যে নতুন এই সমাজ নিজেদেরকেই কি করেছে, এমন কতগুলো ইনস্ট্রুমেন্ট এদেরকে হাতে দিয়ে দিয়েছে যেটাকে আমরা মোবাইল বলছি, এবং সেখানে এমন কতগুলো অ্যাপ্লিকেশন দিয়েছে যে অ্যাপ্লিকেশনসগুলো তুমি ওর ক্যামেরাটা অন করলেই ওই অ্যাপ্লিকেশনের সাধারণ ফিচার্স হচ্ছে তুমি ফর্সা হয়ে যাবে, তুমি কালো মানুষ হলেও ফর্সা হয়ে যাবে। তো এটা করে নতুন ধরনের একটা আইডেন্টিটি তাদের তৈরি হয়েছে যেটা তাদের নিজেদের নয়। তো যাই হোক, এই ধরনের বিভিন্ন ডাইভার্স প্রবলেম বেরিয়ে এসেছে, ডাইনামিক বিভিন্ন প্রবলেমসও বেরিয়ে এসেছে। তারা বিভিন্ন রকমভাবে থ্রেডের মুখে পড়ছে, তারা রেপ থ্রেডের মুখে পড়ছে, অ্যাবিউস হওয়ার থ্রেডের মুখে পড়ছে, বিভিন্ন ধরনের তারা কিন্তু সেখানে এই যে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার যে খারাপ দিক সেই দিকগুলোকে তাদেরকে ফেস করতে হচ্ছে, তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো তাদেরকে ফেস করতে হচ্ছে। অনেক সময় তারা যেমন সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে অনেকে সরে যাওয়ার মহিলাদের অন্যতম কারণ হচ্ছে যে ফেসবুকটা অনেক বেশি মাসি হয়ে গেছে এবং অনেক বেশি অশিক্ষিত পুরুষের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, ফলে কোনো মহিলা কোনো রাজনৈতিক ইস্যুগুলো এখানেই বেশি চলে, টুইটার এবং ফেসবুকে।
এবং কেউ যদি কোনো কথা বলতে চাইছে তাহলে সেখানে তার কথাটিকে দাবিয়ে দেওয়া হয়। সে হয়তো পক্ষে বলেছে বা বিপক্ষে বলেছে, তার বলার অধিকার আছে, তার অপিনিয়ন দেওয়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু সে সেটা পারে না দিতে। কেন? কারণ 501টি মানুষ এখানে এসে তাকে সেভাবে ঘিরে ধরে যেভাবে তাকে সেখানে অ্যাটাক করে, তো সেই অ্যাটাকটা সে নিতে পারে না, বাধ্য হয়ে সেখান থেকে সে কী করে না, বেরিয়ে যায়। তো ফেসবুক থেকে এইভাবে তাদের নিজেদের একটা কি হচ্ছে আজকে, যেমন এর আগের দিন বোধহয় শ্রেয়ানাকে বলছিলে যে আমি পারি না নিতে, এত ঘটনা সেখানে আমাকে দেখানো হচ্ছে, আমি বিরক্ত হয়ে গেছি। তো এটাও তো একটা বিষয় না, এটাও একটা বিষয় যে তার একটা বিরক্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে এটা। তাহলে এই যে এই প্রবলেমসগুলোকে সমাধান করার, অর্থাৎ ফেসবুক চাইলেই এগুলোকে কিন্তু আটকাতে পারতো নিজের থেকে, কিন্তু এটাকে সে নিজের একটা ওয়ার্ড জোন করে রেখেছে। সে নিজেই প্রবলেম ক্রিয়েট করছে, সে নিজেই প্রবলেমটার সলিউশন দেওয়ারও কাজ করছে। এতটা সেখানে তাকে স্বাধীনতা দিয়েছে। এবং মানে বলতে পারো যে আমি একটা ডাব্লু গেমের একটা স্টেজ তৈরি করে দিয়েছি এবং আমি সেটা তোমাদেরকে ভাড়া দিয়ে দিয়েছি, এবং তোমরা সেখানে যদি মারপিট করে যদি মারাও যাও তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি সেটার জন্য যে রেমুনারেশন সেটা পেয়ে গেছি আমার। তো এই ডাব্লু গেম লাগিয়ে দিয়েছে সেখানে, সেটাকে নিবারণ করার কোনো পদ্ধতি নেই, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সেন্সরশিপ, সেই সেন্সরশিপটা তার নেই, এবং থাকাটাই তার একটা লাভের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এইভাবে সে লাভ করছে। এবং লাভ করছে বলেই আজকে কি হচ্ছে, যে এই সোসাইটিসগুলোতে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, আজকে সমস্ত লাভ কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে কি, যে এই দেশগুলি থেকে এই কমিউনিকেশন চ্যানেলগুলোই কিন্তু নিয়ে যাচ্ছে, এই কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টগুলোই নিজের দেশে নিয়ে যাচ্ছে। তো দিনের শেষে এটাও দেখা যাবে যে তারা মহিলাদেরকে ব্যবহার করে আজকে তারা কি করেছে, কোটিপতি হচ্ছে। এগুলোও কিন্তু ক্রিটিক্যালি আমাদের দেখতে হবে, এবং এই ক্রিটিক্যাল আলোচনাগুলোও কিন্তু উঠে আসে। তো এগুলোই আমরা দেখতে পাবো কি, যে এই যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, ডিজিটাল সমাজ, সেই সমাজটা তাদেরই তৈরি করা এবং প্রবলেমটাও তাদের তৈরি করা। তারা চাইলেই পর্নোগ্রাফিকে আটকাতে পারে, কিন্তু আটকাবে না। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি যে রেখে দিয়ে বেসিক্যালি যে প্রবলেমসগুলো ক্রিয়েট হচ্ছে, বা যে সমস্ত না রেখে দিলেও আলটিমেটলি যেভাবে সিস্টেমটা তৈরি হয়েছে, যে আদর্শে রান করছে, যে একেবারেই চরম লেভেলের স্বাধীনতার কনসেপ্ট থেকে যেটা রান করছে, যে সকলের যা খুশি তাই করার স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা আছে একজনকে সেখানে অ্যাবিউজ করার, মব লিঞ্চিং করার, 500 জনের অধিকার আছে একটা মেয়ে যে অপিনিয়ন দিয়েছে নিজের পক্ষে বিপক্ষে, সেটা এখন খেলা নিয়ে হোক, সেটা একটা কোনো সোশ্যাল একটা প্রবলেম নিয়ে হোক, যাই নিয়ে হোক, তো তার বিরুদ্ধে তাকে সেখানে হেনস্থা করা, ভার্চুয়ালি হেনস্থা করা, তাকে গালাগালি করা, তাকে থ্রেট দেওয়া, সেগুলো কিন্তু একটা সাধারণ সত্য হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আগের যে সমাজ, আগের যে ওয়েব, সেই ওয়েবের বিশেষত্বের সঙ্গে কোনো মিল পাবে না। এটা কমপ্লিটলি একটা আলাদা সমাজ, আলাদা তার প্রবলেম, আলাদা তার বিশেষত্ব। এগুলো আমরা দেখতে পাবো কি, যে এগুলো আলটিমেটলি আমাদের সমাজটিকে যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এগুলো আমাদের সমাজটিকে এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যেখানে মহিলারা হয়তো কি করতে পারবে না, মহিলারা এইরকমভাবে একটা 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 সমস্যার মধ্যেই হয়তো পারপিচুয়ালি রয়ে যাবে। কারণ এতটা ওপেননেস দিয়ে এখানে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি লড়াইটা কিন্তু একটা কি বলা যেতে পারে, যে একটা চিরন্তন সময়ের জন্য হবে, নিরন্তন সময়ের জন্য লড়াই হবে, এখানে থামবে না এই লড়াই। তো ফলে কোথাও গিয়ে যে একটা অভিভাবকত্বের অভিভাবকের গার্জিয়ানশিপের রুলটাকে যে ইম্পোজ করা দরকার, সেই কনসেপ্টটা এখানে কিন্তু নেই, এবং না থাকার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত দেশগুলিতেই এখানে প্রবলেমসগুলো বেশি, যেখানে স্টেট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। স্টেটের গার্জিয়ানশিপ যেখানে দুর্বল, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজগুলিতে, আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলো এই প্রবলেমসগুলো চরম। এবং এই কান্ট্রিজগুলো এই কারণে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো হয়তো তাদের নিজেদের স্বাধীনতার অস্ত্র হিসেবে পেয়েছে বটে, কিন্তু তারা আলটিমেটলি কোনো সমাধান তারা বের করে দিতে পারেনি। তো এগুলোকে বলা যেতে পারে যে একটা লিবারেল ইনস্ট্রুমেন্ট হিসেবে তাদের হাতে তুলে দিয়েছে ঠিকই, কিন্তু একটা পোস্ট মডার্ন ভাবনা থেকে তুলে দিয়েছে, যে তুমি সারাটা জীবন মারপিট চালিয়ে যাও, কেউ থামাতে যাবে না তোমাকে সেখানে। তো এটা করে আলটিমেটলি কি করছে, পোস্ট মডার্ন ভাবনা থেকে এরকমভাবে এটা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে এরকম একটা পর্যায়ে অবস্থার দিকে ঠেলে দিয়েছে, যে অবস্থাটা হয়তো কি হবে, অবস্থাটাকে কাজে লাগিয়ে উন্নত দেশগুলো সেখান থেকে আরাম জীবনযাপন করতে পারবে, একটা সুন্দর জীবনযাপন তারা করতে পারবে, তাদের অর্থনৈতিক অবস্থার কোনো সেখানে কিন্তু ঘাটতি হবে না, বা সেখান থেকে তাদের কোনো অবনতি হবে না, তারা সেই পজিশনসটাকে ধরে রাখতে পারবে। তো এই যে প্রবলেমসগুলো, এগুলো একটা ফোর্থ ওয়েভ অফ একটা ফেমিনিজমের জন্ম দিয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো
এই সমস্ত বিষয়গুলো, যেমন আমেরিকাতে দেখলে যে ডোনাল্ড ট্রাম্পের মানে উনি এমন কিছু কথা বলছেন যেটার মাধ্যমে হয়তো সেখানে কি হচ্ছে যে হেড স্পিচ হিসেবে সেটা কনসিডার হচ্ছে। টুইটার তাকে ব্যান করে দিল, চলবে না এগুলো। তুমি দেশের প্রধান হতে পারো, রাষ্ট্রের প্রধান তুমি হতে পারো ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি তোমার নিজের লাভের কারণে এইরকমভাবে গোটা জাতিকে অপমান করতে পারো না, বা এইরকমভাবে তুমি মহিলাদের বিরুদ্ধে অনেক সময় দেখবে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, এই ধরনের কথা তুমি বলতে পারো না, পুরো অ্যাকাউন্টটাই তার সাসপেন্ড হয়ে গেল। অর্থাৎ দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধেও কিন্তু সেখানে ছোট্ট একটা কোম্পানি সেখানে পদক্ষেপ নিতে পারে, যেহেতু ছোটো, দেশের তুলনায় তো ছোটো, প্রেসিডেন্টের পাওয়ারের তুলনায় তো ছোটো, কিন্তু সে নিল পদক্ষেপটা, বিশাল সাহসী পদক্ষেপ। তাহলে তাদের যে আদর্শ লিবারালিজমে তারাও বিশ্বাস করে, তাদের লিবারালিজম অনেকটা ম্যাচিওর বলতে সে যথেষ্ট বাবা হওয়ার, যদি আমি গার্জিয়ান বলি তাকে, তাহলে তা গার্জিয়ান বলতে যদি বাবা বলি, বাবা বা মা বলি, তাহলে সে যথেষ্ট ম্যাচিওর গার্জিয়ানের ভূমিকা পালন করছে সেখানে লিবারালিজম। কিন্তু এখানকার লিবারালিজম সেই ম্যাচুরিটি দেখাতে পারছে না। এখানে সে বাবা হতে পেরেছে, হয়তো গার্জিয়ান হয়তো হতে পেরেছে, মা হয়তো হতে পেরেছে, এখানে হয়তো সেই স্পেসটা দিয়েছে সেখানে, কিন্তু কথাটা হচ্ছে আলটিমেটলি কোনো কন্ট্রোলটা কিন্তু নেই, কন্ট্রোলটা নেই। যে ছেলে সেখানে খুন করলো কি রেপ করলো কি খারাপি করলো কি করলো তার উপর কোনো কন্ট্রোল নেই, তাকে জন্ম দিয়ে কাইন্ড অফ ছেড়ে দেওয়ার মতো যেটা হয় যেটা। তো এখানকার লিবারালিজমের যে চরিত্র সেটা দেখবে কাইন্ড অফ ওই ধরনের একটা কিন্তু একটা নেচারে কিন্তু তার ফাংশনসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলো একটা যে বড় প্রবলেম মহিলাদের, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এবং এগুলো নিয়ে আগামী দিনে অনেক তোমরা রিসার্চ করতে পারো, অসংখ্য আসপেক্ট সেখানে আছে, এগুলো নিয়ে রিসার্চ করতে পারো, ক্রিটিক্যালি চর্চা করতে পারো, যেগুলো মহিলাদের অবস্থার উন্নতি করেছে কিনা, বিশেষ করে কোন মহিলা না তৃতীয় বিশ্বের মহিলা, ভারতবর্ষের মহিলা, এই সমস্ত জায়গায় উন্নতি হয়েছে কিনা। কারণ এর আগেও যখন এই নির্ভয়া কাণ্ড হয়েছিল তখনও সোশ্যাল মিডিয়ায় আন্দোলন আছড়ে পড়েছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া কিন্তু যে সমস্ত কোয়ালিটেটিভ যে ডিসিশনসগুলো বেরিয়ে আসতো বা আসা উচিত ছিল সেগুলো কিন্তু বের করতে পারিনি। ও বারে একই জিনিস দেখাচ্ছে, একই জিনিস, যেটা শ্রেয়া বললে যে আমি একই জিনিস দেখতে 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 বোর হয়ে গেছে, আর ভালো লাগছে না স্যার, ওটাই করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এটা এসে বলছে না যে ভাই চলো জুডিশিয়ারিটাকে রিফর্ম করো, লেজিসলেচারটাকে রিফর্ম করো, ওটাকে রিফর্ম করো, এটাকে রিফর্ম করো, সেটাকে রিফর্ম করো। তুমি চারিদিকে শুধু শুনবে কি যে মহিলাদের অধিকারের দাবিতে সেখানে আন্দোলন চলছে। দাবিটা কি সেই দাবিটা বলার কেউ নেই, তো কোয়ালিটিটা নেই, কোয়ান্টিটি আছে, সবাই এসে একই কথা বলছে। কারণ ওই একটা কথা বলাটা সহজ, একটা কথা বলাও সহজ, সকলের জন্য সেটা বলতে পারে, কিন্তু দাবিটা কি সেটা বলার কেউ নেই। তো ফেসবুকে তো কেউ না কেউ তো এগুলো বলছে, কিন্তু ফেসবুক এগুলোকে প্রমোট করবে না। কেন? কারণ করলে তার বিজনেসটা বন্ধ হয়ে যাবে। এখানে যদি কোয়ালিটি ইনশিওর হয়, আমেরিকার মতো যদি এখানকার সমাজটাও যদি কোয়ালিটি ইনশিওর মানে কোয়ালিটিওয়ান সমাজ একটা হয়ে যায় বলতে পারো, এখানকার লিবারালিজমে যদি ম্যাচিওর লিবারালিজমে পরিণত হয়, তাহলে এত বেশি ইনফরমেশন সার্কুলেট হবে না, মানে দ্বন্দ্বই হবে না, কোনো সমাধানই দ্বন্দ্বই হবে না, কোনো ইনফরমেশন সার্কুলেট হবে না, কোনো ভিডিও আপলোড হবে না, কোনো ভিডিও শেয়ার হবে না, কোনো কমেন্ট আসবে না। তো ফলে আলটিমেটলি হবেটা কি? আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তো এরা কখনো নিজেদের ওই অ্যালগরিথমে এই সমস্ত কোয়ালিটিটাকে কখনো ভ্যালুস দেবে না। এরা বলবে মানুষ স্বাধীন, যা খুশি করার অধিকার আছে তোমরা করো, এবং সেটা হচ্ছে এটাই যে পারপিচুয়াল, যেটাকে বলা যেতে পারে যে এন্ডলেস একটা হচ্ছে কিন্তু তুমি দাঙ্গার মধ্যে একটা কিন্তু পৌঁছে যাচ্ছে, এন্ডলেস একটা কিন্তু সিস্টেমের দিকে পৌঁছে যাচ্ছে, যেটা সব থেকে বেশি খারাপ করে তুলবে যাদের অবস্থা, সেটা হচ্ছে নারীদেরই। কেন? কারণ যে কোনো প্রবলেমস, আমি বারবার যেটা বলি তোমাদের, এর আগেও বলেছি একাধিকবার, যে কোনো প্রবলেমসের ক্ষতিকারক দিকটা সব থেকে বেশি মহিলা, বাচ্চা এবং বয়স্কদেরকে কিন্তু ফেস করতে হয়। তো শিশু, মহিলা এবং বয়স্ক যারা আছেন তাদেরকে এর নেগেটিভ সাইডটা ফেস করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনের ফল, ফ্রুটফুল কিছু ফল বেরিয়ে আসছে না। মানে 2010 সালে যখন রেপটা, 12 সালে 11 সালে যখন রেপটা হলো, তখন তো এটা এক্সপেক্ট করা গেছিলো নিশ্চয়ই, তার মানে রাতারাতি পরিবর্তন না আসলে সংখ্যাটা কমবে, কিন্তু কমেনি সংখ্যাটা, রেপের সংখ্যাটা বরং আরও আকাশ ছুঁয়েছে। তাহলে পরিষ্কার বুঝে নাও যে এই মিডিয়ামগুলো যে সোসাইটি নতুন তৈরি হয়েছে, সেই সোসাইটি আলটিমেটলি যে প্রবলেমসগুলো মানে সমাধান দিয়েছে, দেওয়ার সাথে সাথে প্রবলেমসগুলো একটা পারপিচুয়াল প্রবলেম সে কিন্তু বাঁচিয়ে রেখেছে, সে সমাধান চায় না এটার। আলটিমেটলি এটাকে নির্ভর করে তুমি কতটা দূর যেতে পারবে সেটা তোমাকেই ভাবতে হবে। তো এগুলো হচ্ছে ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজমের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো অন্য কোনো
অন্য যে ওয়েভসগুলো আমরা দেখলাম, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, সেগুলোর থেকে কমপ্লিটলি ভিন্ন। এবং এই কারণে তোমাদেরকে বলবো আমি যে এগুলোতে ভালো করে ফোকাস করো। অনেক আন্দোলন হয়েছে, রিফর্মস মুভমেন্ট হয়েছে, হয়নি তা নয়, মিটু মুভমেন্ট হয়েছে। মিটু মুভমেন্ট তোমরা জানো যে 2015-16 দিকে শুরু হয়েছিল। মিটু মুভমেন্টে প্রচুর গোটা বিশ্বের নাগরিকরা, বিশ্বের মহিলারা, সেখানে এমন কোনো দেশ নেই, এমন কোনো দেশের শহর নেই যে মহিলারা সেখানে এসে, বিশেষ করে মেট্রোপলিটন সিটিসগুলো, তারা বলেনি মিটু। মিটু মানে সে নিজেও অ্যাবিউজ হয়েছে কোনো একটা সময়। সে হয়তো সেখানে অফিসের এমপ্লয়ি দ্বারা হয়েছে, কোনো একজন তার কলিগের দ্বারা, নইলে তার বসের দ্বারা, নইলে তার টিচারের দ্বারা হয়েছে, নইলে তার বাড়ির ফ্যামিলি মেম্বারের দ্বারা হয়েছে, নইলে তার বন্ধুর দ্বারা হয়েছে। কোথাও না কোথাও, কখনো না কখনো সে কিন্তু হয়েছে। তো সে এসে মিটু বলছে, সাহসিকতার পরিচয় দিচ্ছে। কিন্তু সেই মিটু মুভমেন্ট হারিয়ে গেল কেন? বিশেষ কোনো পরিবর্তন কিন্তু নোটিশ করা গেল না। পারপিচুয়াল প্রবলেমসটা কিন্তু পারপিচুয়ালি রয়ে গেল, মানে প্রবলেমসটা পারপিচুয়ালি রয়ে গেল। তো এগুলো তোমাদেরকে ক্রিটিক্যালি ভাবতে হবে যে যাকে তুমি ছুরি হিসেবে অস্ত্র পাচারের কাজ করছো, সেই তোমাকে কাটার কাজটা করেনি তো, বা সেই তোমাকে কাটছে না তো, বা সুস্থ হয়ে গেলে সেই তোমাকে হয়তো আবার নতুন করে কাটছে, এটা হচ্ছে না তো। এটা ভালো করে ভাবতে হবে যে অস্ত্রটা দিয়ে তুমি হয়তো সেখানে, যে ছুরিটা দিয়ে হয়তো তুমি এখানে অস্ত্রোপচার করছো, নিজের শরীরের ঘাটাকে সারানোর কাজ করছো, দেখা যাচ্ছে তুমি সুস্থ হলে সেই তোমাকে কাটার কাজটা করছে এবং আবার তোমাকে ওই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এবং লং রানে তোমাকে সারা জীবন এরকমভাবে সে শোষণ করতে চায়। তো এগুলো ক্রিটিক্যালি ভাবতে হবে। আমাদের নিজেদের লিগাল পলিটিক্যাল সিস্টেমগুলোকে যেমন রিফর্ম করতে হবে, এমন নয় যে হচ্ছে না, আমি সেটা বলবো না, অবশ্যই হচ্ছে, বাট যতটা বড় মুভমেন্ট দেখা যাচ্ছে ততটা বড় রিফর্মস আসছে না। সব থেকে দুঃখের বিষয় সেটা। এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো কমছে না। ডেভেলপমেন্ট যেমন হচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু আরও বেশি পরিমাণে বাড়ছে। সাইবার ক্রাইমসগুলো যেমন দিনে দিনে বাড়ছে। তো এগুলোও আমাদেরকে কিন্তু প্যারালি মাথায় রাখতে হবে। এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে হাজার হাজার এরিয়া আছে যেগুলো নিয়ে আগামী দিনে তোমরা গবেষণা করতে পারো, এগুলো নিয়ে তোমরা চর্চা করতে পারো। তো এই গেল আমাদের মোটামুটি আজকের আলোচনা। 3-4টে ওয়েব তোমাদের বলে দিলাম। এই মেটেরিয়ালটি এখানে যেটা তোমাদের দেখালাম, এই মেটেরিয়ালটির মধ্যে এই সমস্ত আলোচনাগুলো পাবে। আমি অনেক কথা তোমাদেরকে আরও অনেক বিস্তারিত আকারে বলেছি, দীর্ঘায়িত করে বলেছি, বিশেষ করে ফোর্থ ওয়েভ বা ফেমিনিজমটা একটু লম্বা করে বলার চেষ্টা করলাম, থিওরির পার্সপেক্টিভ থেকেও বলার চেষ্টা করলাম, যেগুলো এখানে মিসিং আছে। তো নিজের মতো করে শুনে নিলে এবার নিজের মতো করে সেটা পড়ে নিও একবার, যদি সময় থাকে এই মেটেরিয়ালটা একবার পড়ে নিও। আর না পড়তে পারলে বিশেষ অসুবিধে নেই, এই যে মেটেরিয়ালসটি আমি যেটা দিয়েছি, এবং যারা অলরেডি ইউনিট 8-এর মেটেরিয়ালটা পেয়ে গেছো, বইগুলো যারা নিয়ে গেছো এখানে ফিজিক্যালি এসে, যাদের সম্ভব হয়েছে নিয়ে যাওয়া, তাদের কাছে আছে, এটা ভালো করে পড়ে নিও। তারপর কোয়েশ্চেন্সগুলো সলভ করো। দেখো এখান থেকে টেক্সট যদি নাও পড়তে চাও অসুবিধে নেই, যা দিয়েছি এবং PYQsগুলো যেগুলো আছে, দেখো এগুলো যদি সলভ করে যেতে পারো, A to Z সব কমন পাবে। এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর একটা পার্ট শুধু বলেছি যে ভারতের প্রথম ইকো ফেমিনিস্ট মুভমেন্ট ছিল কিন্তু আমাদের, কি নাম কি ইকো ফেমিনিস্ট মুভমেন্ট? ভারতের প্রথম ইকো ফেমিনিস্ট মুভমেন্টের নাম কি? চিপকো মুভমেন্ট। এটাও মনে রাখো, এটাও আমি এখানে মেনশন করা উচিত ছিল, তো ওটা করে দিলাম, বলে দিলাম। জানো তোমরা যে সেখানে মহিলারা, উত্তরাখণ্ডের মহিলারা সেখানে গাছকে জড়িয়ে ধরে সেখানে তারা প্রতিবাদ করেছে। সেই গাছকে কেটে নিয়ে গিয়ে যে ক্রিকেট খেলার জন্য যে সামগ্রী তৈরি করা হতো, তো সেটা যাতে না হয় গাছগুলোকে বাঁচানোর চেষ্টা তারা করেছে, গাছগুলোকে জড়িয়ে ধরেছে, কারণ সেটাতেই তাদের রুটি আছে, প্লাস হচ্ছে তারা পরিবেশটাকে রক্ষা করতে চায়। তো সেটা একটা বড় কিন্তু একটা সাড়া ফেলেছিল, ওটা দেশ জুড়ে বলবো না, শুধু পৃথিবী জুড়ে, চিপকো মুভমেন্ট। তো নারীদের অবদানটাও সেখানে কিন্তু বিশেষভাবে নোটিশ করা গেছিল। তো এগুলো ভালো করে একটু মাথায় রেখো, এই সমস্ত বিষয়গুলোই ভালো করে বিশেষভাবে পরীক্ষায় জানতে চায়, এগুলো থাকলে মাথায় থাকলেই হবে। বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন? স্থাপিতা? হ্যাঁ স্যার, আমি খুব ভালোভাবে বুঝেছি। ওকে। আব্দুল? স্যার ঠিকই আছে। তো স্যার একটা বিষয় বলছিলাম স্যার, যখন মোগল সাম্রাজ্য ছিল তখন স্যার সতী দেওয়া প্রথা স্যার তখনও মাইনরিটি কাস্ট ছিল স্যার, তখন সেটা কিভাবে মানে শুনতে পাচ্ছি না, তোমার নেটওয়ার্ক কাটছে। কিভাবে করতে হলো? তোমার নেটওয়ার্কটা কাটছে, আমি শুনতে পাচ্ছি না।
স্যার বলছি স্যার, সতীদাহ প্রথা যখন হয় তখন স্যার মোগল সাম্রাজ্য স্যার শাসন করতো, হুম। যে সময় আর কি প্রচন্ড, তখন স্যার ওটা কিভাবে আর কি বাড়াবাড়ি হলো বেশি বেশি করে, ওই জায়গাটা একটু বলেন ছোট করে। বাড়াবাড়ি হলো তার অন্যতম কারণ হচ্ছে যে, বুঝতেই পারছো, সতীদাহ বলেছিলাম কি, পর্দা প্রথার কথা বলেছিলাম। পর্দা প্রথা ছিল, সতীদাহ একটা ছিল, হিন্দুরও একটা ছিল। আসছে এখানে, দেখো এখানেই আছে। মুঘল সাম্রাজ্য বলেছিলাম। সতীদাহ প্রথা, হ্যাঁ সতীদাহ প্রথা বলেছিলাম। এখানে পর্দা প্রথা ছিল, মহিলাদের বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, গৃহস্থলীর মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো, সতীদাহ প্রথা। বিশেষ করে হচ্ছে তার কারণ হচ্ছে যে ওই হিন্দুদের মধ্যে যখন ওই মানে এখানে ইসলাম যখন এসেছে, তখন তো তোমরা জানো যে ইসলামের শিক্ষা ব্যবস্থাটা কমপ্লিটলি ভিন্ন ধরনের একটা শিক্ষা। মানে তারাও ওই মানে একটা প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা গোঁড়ামি আছে, অর্থোডক্স আছে। তো ফলে তারা যখন এখানে আসছে তখন কি করছে, হিন্দুদেরকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। হিন্দুদেরকে যখন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, তখন তাদের নিজেদের ইকোনমিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থার মধ্যে একটা কিন্তু ডিক্লাইন দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের আপওয়ার্ড মোবিলিটি হচ্ছে না, বরং ডাউনওয়ার্ড হচ্ছে। কিভাবে? কারণ তারা আর নতুন করে উঠে আসতে পারছে না। মুসলিম শাসক রয়েছে, মুসলিম শাসকের শাসন থাকার ফলে এখানে হিন্দুরা আর এগোতে পারছে না। তো হিন্দুরা যেহেতু এগোতে পারছে না, তারা পিছিয়ে যাচ্ছে। তাহলে যখন তারা পিছিয়ে যাবে তখন তারা কি খুঁজে পাবে? খুঁজে পাবে পুরনো ইতিহাস, পুরনো ইতিহাস খুঁজে পাবে তারা। তো পুরনো যখন ইতিহাস খুঁজে পাবে তখন তারা ওগুলি খুঁজে পাবে সেই ইতিহাসের মধ্যে সতীদাহ প্রথা এই সময় একটা সময় হতো, তারা নতুন করে ওটাকে আবার চালু করবে, এটাই তো হবে। তো ওটাই হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে যেমন বলার চেষ্টা করছে যে বিজেপির শাসনে হচ্ছে বলে এখন যেমন ধর্মটাকে বেশি ভ্যালুস দেওয়া হচ্ছে বলে কি হচ্ছে, যে রাস্তাঘাটে মারপিট, হানাহানি, খুনোখুনি এগুলো যেমন একটু বেশি হচ্ছে, ধর্মের মধ্যে দাঙ্গা হচ্ছে, ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে দাঙ্গা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। হচ্ছে তার কারণ এরাই তো ভোট ব্যাংক ওদের। তো এরাই তো যেহেতু ভোট ব্যাংক, এদের ভোট ব্যাংক এরা তো, এবং এরা যেহেতু হচ্ছে পাবলিক এডুকেশন সেক্টরগুলোতে যেহেতু এখানে এখন ইনভেস্টমেন্টটা কমিয়ে দিয়েছে, তো ফলে তো এখন মডার্ন এডুকেশন থেকে তারা তো বঞ্চিত হচ্ছে। তাহলে যখন ওরা মডার্ন এডুকেশন থেকে বঞ্চিত হবে তখন কোথায় যাবে? তখন সেই ধর্মগ্রন্থ গিয়েই পড়বে। এবার ধর্মগ্রন্থ যখন পড়বে তখন কী শিখবে? ওটাই, নিজের ধর্মকে রক্ষা করতে হবে। তো তারা তখন হাতে অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে আসবে, সেটাই তো স্বাভাবিক। বিরোধীরা যেটা অভিযোগটা করছে, তো এখানেও কিন্তু ওই একই কথা বলা যেতে পারে যে মুঘল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তারা ইসলামিজমকে বেশি ইয়ে করেছে, প্রমোট করেছে, তারা ইসলামী এডুকেশনসকে ফলো করেছে, এবং এই সমস্ত মানুষগুলোর যে অবস্থা ছিল, যে তাদের যে প্রোগ্রেস ছিল সেটাকে আটকে দিয়েছে, অর্থাৎ হিন্দুদের প্রোগ্রেসটাকে আটকে দিয়েছে। হিন্দুদের প্রোগ্রেসটা যেহেতু তারা আটকে দিয়েছে, তাহলে হিন্দুরা যাবে কোথায়? সামনের দিকে না যেতে পারলে, উন্নতির দিকে না যেতে পারলে অবনতির দিকেই যাবে। তাহলে অবনতিটা কীভাবে বুঝবো? যারা সতীদাহ প্রথা পুরনো একটা সময়ে প্র্যাকটিস হতো, এরা আবার নতুন করে চালু করলো। সহজ হিসাব, বুঝতে পেরেছো তো? অর্থাৎ ধর্মের গোড়ামিটা বেড়ে যাচ্ছে। যখন ধর্মের গোড়ামি বেড়ে যাবে তখন ওই ধর্মের এই সমস্ত বিষয়গুলো আবার নতুন করে চালু হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এখানে যে চালু হয়েছিল তা নয়, এর আগে এগুলো ইতিহাসে ছিল, বাট এখানে এসে আবার নতুন করে সেগুলো শক্তি পায় কোথাও গিয়ে, যেহেতু মুসলিমদের শাসন এস্টাবলিশড হচ্ছে, এদের উন্নতি বিশেষ হচ্ছে না। হ্যাঁ, মডার্ন এডুকেশনে এদের উন্নতি হচ্ছে না, তো এদের এই কারণে পিছন দিকে চলে যাচ্ছে, এবং পিছন দিকে যাওয়ার ফলে এগুলো কিন্তু বেশি করে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা খুব ভালো ক্লিয়ার হলো এবার স্যার। মানে এটা আগেও এই সতীদাহ প্রথা আজকেই প্রথম নয়, আগেও অনেক জায়গায় বা অনেক সময় পড়েছি, কিন্তু এই মানে টপিকটা যাই হোক সেভাবে অ্যানালাইসিস করতে পারিনি বা সেভাবে হয়নি স্যার, আজকে হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই সময়ের মধ্যে আবার নতুন করে সেটা রিভাইভ করলো, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আর বলো, আর কি জানার আছে? বোঝা গেছে শ্রেয়া? বোঝা গেছে? ওকে, দীপান্বিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ময়ূরী? হ্যাঁ স্যার, স্যার আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি একটু আগে বললেন যে মানে শরীয়তি আইন আর হিন্দু আইনের মধ্যে যে পার্থক্যটা বললেন, যে মানে শরীয়তি আইনে মেয়েদের অধিকারটা নেই কোনো জমি জমা বা বাড়ির ওপর। তো আমরা তো একই দেশে বাস করি, অথচ এই ধরনের ভিন্নতাটা কেন আসে? মানে এটা তো সবাইকার, হিন্দু মুসলিমের ভেদাভেদ করার তো কোনো দরকার নেই।
নেই সেটা বলবো না, আছে, কিন্তু ইকুয়ালিটিটা নেই, ইকুয়ালিটি নেই। যখন আমার মায়ের জমি যেটা ছিল, মায়ের নামে 60 কাঠা জমি ছিল, 60 কাঠা বলছি, সরি, 50 শতক জমি ছিল। তো সেই জমি যখন আমাদের, যেহেতু মা গত হয়েছেন, আমি যখন ছোটো ছিলাম সেই সময় গত হয়েছেন, 2-2.5 বছর বয়স ছিল তখন আমার হয়তো। তো ফলে সেটি এখন বাবা এখন ভাবছে যে এটা আমাদের নামে করে দেবে, কিন্তু বাবা সেখানে ভাগ নেবে না, বলছে আমি ভাগ নেব না সেটার, আমি নিজেকে অ্যাবসেন্সি দেখাবো, দেখিয়ে তোদের নামেই সেটা করে দেবো। এবার আমি যখন আমাকে জানালো ঘটনাটি, আমি বললাম যে তাহলে 4 জনের নামে ইকুয়ালি করো। যখন তিনি গেলেন অফিসে, যেখানে ওই যে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে যখন গেলেন, ওখান থেকে ওনাকে বলা হয়েছে এটাই যে, উনি বলেছেন আমি যেটা বলেছি যে ইকুয়ালি যাতে ডিস্ট্রিবিউশন হয়, বাট উনি বললেন যে না, এটা হবে না। তার অন্যতম কারণ হচ্ছে যে মুসলিমদের ল্যান্ড, যেহেতু মুসলিমদের শরিয়া ল অনুসারেই হবে, এবং নিয়মটি হচ্ছে এটাই যে 3 ভাগের 1 ভাগ মেয়েরা পাবে, 3 ভাগের 1 ভাগ মেয়েরা পাবে। তো ওরা কি ক্যালকুলেশন করেছে, দেখা গেল যে আমি অনেকটাই বেশি পেয়েছি এবং তারা আমার থেকে অনেকটাই কম পেয়েছে, অর্থাৎ ইকুয়ালি হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা পায় না তা নয়, পায়, কিন্তু ইকুয়ালি পায় না। এবার না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এক একটা ধর্মে এক এক ধরনের আদর্শ আছে, প্রিন্সিপাল আছে, নিয়ম আছে। যেমন ইসলাম ধর্মের মধ্যে নিয়ম আছে এটাই যে মহিলাদেরকে তারা প্রাইমারি সিটিজেন মনে করে না, তারা সেকেন্ডারি সিটিজেন, বা বলতে পারো যে প্রাইমারি গার্জিয়ান মনে করে না, তারা সেকেন্ডারি গার্জিয়ান মনে করে। এবং একটি মেয়ে যেহেতু বিবাহ হয়ে যায়, তার বিবাহর পর তাকে যেহেতু স্বামীর ঘরে যেতে হয়, এবং স্বামীর সংসারটি যেহেতু তার নিজের সংসার হিসেবে কনসিডার হয়, তো তার স্বামীর উপর তার অধিকার থাকবে, তার বাবার উপর তার অধিকার থাকবে না। এই ধরনের একটা কনসেপ্ট ছিল, এবং এখনও অনেক জায়গায় অনেক বিষয় আছে এগুলো। তো স্বাভাবিকভাবেই সে নতুন একটা সংসার যেখানে পাবে, সেখানেই সে গেলে তো সেখানে তার সম্পত্তির অধিকারটুকুও পাবে। তাহলে এই পুরনো তার বাবার বাড়ি ত্যাগ যখন করছে, তাহলে তাকে কেন আর ইকুয়াল সুযোগ দেওয়া হবে? তো ইকুয়ালিটিটা তাকে এখানে এই কারণে দেওয়া হয়নি। হিন্দুদের মধ্যেও কিন্তু ওই একই আর্গুমেন্ট ছিল, মানে বিশেষ পার্থক্য ছিল আমি বলবো না, যদিও আমি এগুলো নিয়ে খুব বড় বিশেষজ্ঞ নই। এগুলো যারা লয়ার আছেন তারা এগুলো ভালো ডিল করেন, ভালো বলতে পারবেন। বাট মোটামুটিভাবে কনসেপ্টটা এখানেও তাই, মানে বিশেষ যে পার্থক্য আছে তা নয়, এখানেও কনসেপ্টটা একই রকমের। যদিও এখানে হিন্দু সমাজে যখন আম্বেদকরের মতো মানুষরা যখন বেরিয়ে আসছেন, তারা যখন হিন্দুর এই প্রভিশনসগুলোর মধ্যে যখন রিফর্মস চাইছেন, তখন তাদের আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একদিক থেকে যেমন তাতে করে এম্পাওয়ারমেন্ট হবে, অন্যদিকে তাদের প্রতি যে নির্যাতনগুলো হচ্ছে, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, তারা যে অত্যাচারগুলো সহ্য করছে সেটাও কমবে, এবং একটা পরিবারে মেয়েরাও যথেষ্ট দায়িত্ববান হওয়ার সুযোগ পাবে, এবং দায়িত্ববান হলে একটা পরিবারের যে কনসেপ্ট সেটাও কিন্তু রক্ষা পাবে। এবং ইকুয়ালি সেই কারণে মডার্ন এডুকেশনের পার্সপেক্টিভ থেকে এটাকে ইকুয়ালি কনসিডার করা দরকার, কারণ আমরা সব দিক থেকেই মহিলাদেরকে যখন ইকুয়ালি দেখছি, তাহলে সম্পত্তির ক্ষেত্রে কেনই বা দেখবো না? তো শুধু পুরুষ নয়, এখানে মহিলাদেরকেও ইকুয়ালি করা হোক। আমি তোমাকে শুধু এতটুকু বলেই সান্ত্বনা দিতে পারি, এর থেকে গভীরে এক্সপ্লেনেশন চেয়েও না। হয়তো আমি সেটা তাতে ইনকমপ্লিট তোমাকে বলতে পারি, বা সেখানে হয়তো কিছু ভুলও হতে পারে। এটা বেটার হচ্ছে তুমি কিছু লয়ারের সঙ্গে কনসাল্ট করে এগুলো সুন্দর করে শুনে নিয়ে জেনে নিও, কারণ ওদেরকে এই পার্সোনাল ল যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে কম্পালসারিলি পড়তে হয়। প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে, পারিবারিক নিয়ম আছে, সম্পত্তির নিয়ম আছে, রাজনীতির নিয়ম, অনেক ধরনের নিয়ম আছে। তো সেই নিয়মগুলো এক্স্যাক্ট কী আছে সেগুলো তারা ভালো বলতে পারবে। তো শরিয়া লগুলো তাদেরকে পড়তে হয়। তো একমাত্র ভালো উত্তর দিতে পারে কোনো ভালো লয়ারই তোমাকে। আমি এটার জন্য যথেষ্ট যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি না। বোঝাতে পারলাম? না না স্যার, সেটা আমি বলছি না, আমি বলছি মানে এই যে জমি জমা সংক্রান্ত যে বিষয়টা, এর ভেতর ধর্মটা ঢোকানোর দরকারটা কি? মানে এটা তো একটা নর্মাল বিষয়, সেই হিসাবে আমি বলছি। জমি জায়গা মানে তো সেটা চাষবাস করতে হবে, ইনকাম করতে হবে। মহিলারা তো বাড়ির মধ্যে তাদেরকে জায়গা করে দিয়েছে, তো তাদের তো বাইরে বেরোনো বারণ, তো ওর নামে সম্পত্তি রেখে হবে কি? বেসিক আর্গুমেন্টটা হচ্ছে এটাই। তো এটাই তারা আলটিমেটলি তারা কিন্তু প্রমোট করতো। তো ধর্মের মধ্যে, আর ধর্ম মানে হচ্ছে যে ধর্মটা আর কিছুই না। ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা নিয়ম, রুলস, যেমন ল, ওই রকম ওটাও ল, নিয়ম। ওটাই যেমন শরিয়া ল বলা হয়, ওগুলোকেও।
তো ধর্ম মানে হচ্ছে নিয়ম, আইন। তো ওটাকে ধর্ম বলা হচ্ছে। তো একটা নাম আছে, যেমন একটা ভারতীয় আইন, ওখানে হচ্ছে হিন্দু আইন। হ্যাঁ, এখানে যেমন রাষ্ট্রভিত্তিক আইন হয়, ওখানে রাষ্ট্রভিত্তিক হয় না, ওখানে ধর্মভিত্তিক হয়, মানে একটা গোষ্ঠী ভিত্তিক হয়। সেই গোষ্ঠীটার নাম হচ্ছে হিন্দু, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে মুসলিম, ইসলাম, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। তো গোষ্ঠী ভিত্তিক নাম হয়েছে। তো তাদের যে নীতিগুলো আছে সেগুলোকেই ওখানে আইন বলা হচ্ছে, সেগুলোকেই সেখানে ধর্মীয় প্রিন্সিপাল বলা হচ্ছে। ওগুলো আলাদা কিছু না, ওগুলো এক প্রকার আইনই, কিন্তু ওগুলো মডার্ন যে আইনের যে কনসেপ্ট সেটার সাথে সিমিলার নয়, এটাই পার্থক্য। এই জায়গাটাতেই আমরা একটুখানি ওটাকে নিয়ে নাকশিট করি। কিন্তু তুমি সমস্ত ধর্মের মধ্যে দেখবে অসংখ্য কিছু ভালো কথাও বলা আছে, আবার দেখবে মডার্ন পার্সপেক্টিভ থেকে যদি দেখো তাহলে সেগুলো আবার কিন্তু খারাপও বটে। তো এইরকমভাবে ধর্মের মধ্যে ওগুলো ঢুকেছে। ধর্ম বলতে শুধু পুজো টুজো করা বোঝায় না, ধর্ম মানে হচ্ছে নিয়ম। ধর্ম কথার অর্থ হচ্ছে নিয়ম বা আইন বা ল। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর বলো সায়ন্তন, কি জিজ্ঞেস করছিলে? হ্যাঁ স্যার, আপনি একটা বুক মেনশন করেছিলেন, উমেন্স লিবারেশন অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন 1984। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, বলছি রাইটারটা দিয়েছিলেন। মেটেরিয়ালটা দিয়ে দিয়েছি, দেখো ওখানে আছে, মেটেরিয়ালটা দিয়ে দিয়েছি। ইলা ভাটের কথা বললাম বোধ হয়, নাকি? না, ইলা ভাট না, মেটেরিয়ালটা দিয়েছি দেখ। আমার ওই ইনফরমেশনের জায়গাগুলোতে আমি এগুলো মুখস্থ করি না, আর এগুলো মাথা থেকে বের করে দিয়েছি। এগুলো মাথায় বোঝা করে রেখে লাভ নেই, বের করে দিয়েছি। কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো। তো কিন্তু তোমাদের তো মুখস্থ করতে হবে। তো যাই হোক, একবার মেটেরিয়ালটা থেকে দেখে নাও, ঠিক আছে? মেটেরিয়াল থেকে দেখে নিও, কোথাও আছে। এই যে দেখো, কল্পনা শাহ, ঠিক আছে? 1984-এ থার্ড ওয়েভের জন্ম হচ্ছে এখান থেকে বলতে পারো। মানে এনার হাত ধরে থার্ড ওয়েভ চর্চায় চলে আসছে বিশেষ করে। আর বলো, আর কারা আছো? দু একজন তো বেরিয়ে যাচ্ছে, এত অধৈর্যশীল হয়ে যাচ্ছে তারা, কি বলবো আর। কে গেল কে জানে। সমৃতা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? অনিন্দিতা, নাজবুন, ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। শ্রেয়সী, হ্যাঁ স্যার, ঠিক আছে। দীপশিতা, হ্যাঁ দাদা, ঠিক আছে। দাদা বলছি মেটেরিয়ালস গুলো পাবো না? পাবে 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 পাবে, সোমবারে আশা করি পজিটিভলি পাবে। আর যেহেতু পাঠাতে পারছি না, তাই তো আমি এগুলো তো গ্রুপে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। এগুলো পড়ে নিস, আর পাবে পাবে, ওগুলো পাবে। ঠিক আছে। ছেলেগুলো আমাকে রোজ ডোবাচ্ছে, আমিও আমার নিজের রিসার্চের কাজে ব্যস্ত থাকছি, যে আমি গিয়ে করে দেবো। হ্যাঁ বলো। বলছিলাম এটা ইংলিশে দেবেন তো? হ্যাঁ, ইংলিশে কিন্তু আজকে হবে না, আগামীকাল, কারণ ট্রান্সলেট করতে টাইম লাগবে। ঠিক আছে? এমনি বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা হয়নি তো? না না, বুঝেছি। ওকে। আর কে আছো? আর একজন দীপিকা, বোঝা গেছে? বোঝা গেছে। আমি একটা জিনিস নোটিস করলাম এখন, তো অফিসিয়ালি নামের সামনে ডক্টরেট বসছে, তাই কংগ্রাচুলেশন। হ্যাঁ, এটা আমি জাস্ট এই বললাম, একটা জিনিস এখন জাস্ট নোটিস করলাম, তাই মানে নামের সামনে অফিসিয়ালি আজ থেকে ডক্টর মানে অ্যাড হলো, ওই কারণে আর কি কংগ্রাচুলেশন জানাতে চাইছি। ও আচ্ছা, ও এখানে শো করছে। মানে আমি এই জাস্ট নোটিস করলাম, তাই। ও এখানে শো করছে, হ্যাঁ। গুগল হ্যাঁ দাদা, প্রথম থেকে শো করছে। প্রথম থেকে, হ্যাঁ প্রথম থেকে, মানে আজকের ক্লাসে, এটা আজকেই, হ্যাঁ আজকের ক্লাসে প্রথম থেকে শো করছে। আমি আজই চেঞ্জ করেছি এটাকে, মানে ওই জন্য। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। যাই হোক, তাহলে আজকে এতটুকুই থাকলো। PYQsগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সলভ করে ফেলো, ফেলে রাখবে না, ঠিক আছে? সব কমন পাবে, বাদ যাবে না, একটাও বাদ যাবে না, সব কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, চলো, গুড নাইট।